হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো 30 দাগ থেকে আজকে আমাদের পরের সিরিজ স্টার্ট হচ্ছে। তোমাদের 29 দাগ পর্যন্ত আমি আগের দিন কিন্তু করিয়ে দিয়েছিলাম। এই ভিডিও সেটটা তোমাদের আগের দিন করানো হয়েছিল, এটা সেট 1। এখানে তোমাদের 1 থেকে 29 দাগ অবধি তোমরা পুরো যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো সব পেয়ে যাবে। টোটাল 500 সায়েন্সের কোশ্চেন্স করানো হচ্ছে। কেবলমাত্র এনটিপিসি 2025 হেডিং করা হলো, এটা এনটিপিসি 2025 ছাড়াও রেলওয়ে গ্রুপ ডি, এলপি সব কিছুর জন্য এটা ইম্পর্ট্যান্ট হবে, কারণ প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এর মধ্যে থাকছে। এছাড়াও এক্সপেক্টেড কোশ্চেন্স আমি করিয়ে দেবো। ফিজিক্সের নিউমেরিক্যালসও এর মধ্যে থাকবে, ঠিক আছে। কিন্তু এনটিপিসি পরীক্ষার আগে এটা কমপ্লিট হবে, যেহেতু এনটিপিসির জন্যই এটা করানো মেনলি, ঠিক আছে। বারবার রিপিট হওয়ার যে প্রশ্নগুলো আছে সেগুলো এর মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। এই সিরিজটাকে প্লিজ দেখে যাও পরীক্ষার আগে একবার অন্তত, তাহলে তোমাদের যতটা মনে থাকবে সেটা দিয়ে কিন্তু তোমরা যথেষ্ট কোশ্চেন্স কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে, ঠিক আছে। তো চলো আমরা 30 দাগ থেকে স্টার্ট হয়ে যাই। প্রথম যে প্রশ্নটা বলেছে যে নিচের কোনটি ঘর্ষণ শক্তি সম্পর্কে সত্য নয়। তোমরা যারা পেড কোর্স চাইছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, প্রচুর স্টুডেন্ট জয়েন করেছে অলরেডি, তোমরা চাইলে এখানে করতে পারো। এটাতে ম্যাথ, বায়োলজি এবং ফিজিক্স তোমাদের পড়ানো হচ্ছে। কেমিস্ট্রি আমরা আইদার ফিজিক্সের মধ্যে দেবো অথবা আমি ফ্রি পড়িয়ে দেবো, ঠিক আছে। কেমিস্ট্রির জন্য কোনোভাবেই যেভাবেই নাও না কেন এক্সট্রা পেমেন্ট তোমাদের করতে হবে না, ঠিক আছে। ওই ম্যাথ, ফিজিক্স, যে বায়োলজি যে কোর্স আছে তার মধ্যে করানো হবে, অথবা আমি নিজে তোমাদের ফ্রিতে করিয়ে দেবো, ঠিক আছে, ইউটিউবে। তো নিচের কোনটি ঘর্ষণ শক্তি সম্পর্কে সত্য নয়। ঘর্ষণ শক্তির এর যে ইংলিশ হয় সেটা হচ্ছে ফ্রিকশন হয়, ঠিক আছে। এর ইংলিশ কী হয়? ফ্রিকশন। ওকে, ফ্রিকশন বলতে কি বোঝায়? ফ্রিকশন 3 প্রকারের হয়, বলে দিই। একটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন, যেটাকে এখানে বলা হয় স্থির ঘর্ষণ। নেক্সট যেটা আছে সেটাকে আমরা বলি তোমাদের স্লাইডিং ফ্রিকশন, ঠিক আছে, স্লাইড বলে লিখে দিচ্ছি। আর নেক্সট যেটা হয় সেটাকে আমরা বলি রোলিং ফ্রিকশন, ঠিক আছে, রোল বলে লিখে দিচ্ছি আমি। ওকে, ফ্রিকশন 3 প্রকারের হয়। এবার বলছে যে ঘর্ষণ একটি বল যা দুটি সংস্পর্শে থাকা পৃষ্ঠের আপেক্ষিক গতিকে প্রতিহত করে। দেখো এখানে একটা ধরো একটা বড় বাক্স রাখা আছে এবং সেটা একটা মেঝের ওপরে রাখা আছে। তুমি যদি এই বাক্সটাকে ঠেলো, তাহলে বাক্সটা কিন্তু কোনোভাবেই সামনের দিকে এগোবে না যদি বাক্সটার ওয়েট 1 টন হয়। 1 কেজি 2 কেজির বাক্স হলে সরে যাবে, কারণ তুমি সেই মেঝে যে ঘর্ষণ বল দিচ্ছে বিপরীতে তাকে তুমি ওভারকাম করে ঠেলতে পারছো সেই জন্য। কিন্তু যখনই বাক্সটার ওজন 1 টন হবে তখন কিন্তু তুমি এই মেঝের ওপর রাখা এই 1 টনের বাক্সটাকে ইজিলি সরাতে পারবে না, ঠিক আছে। তোমার দ্বারা তো একজনের দ্বারা তো হবেই না, কারণ এই যে মেঝে এবং এই বাক্সের এই যে কন্ট্যাক্ট পয়েন্ট মানে সংস্পর্শে থাকা অংশ, এখানে একটা ঘর্ষণ বল কাজ করে। এটাই এখানে বলতে চেয়েছে যে যার ফলে আপেক্ষিক গতিকে ও প্রতিহত করে। এবার এই বাক্সটা তুমি এদিকে ঠেলতে চাইছো আর মেঝে এদিকে একটা ঘর্ষণ বল প্রয়োগ করবে, ফলে কী হবে? বাক্সটা সরতে চাইবে না, ঠিক আছে। যত ভার হবে তত ঘর্ষণ বল বেশি হয় এবং যত খসখসে হবে কন্ট্যাক্ট পয়েন্ট তত ঘর্ষণ বল বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে যখন একটি বস্তু কোনো পৃষ্ঠে স্লাইড করে তখন যে ঘর্ষণ বল সৃষ্টি হয় তাকে স্লাইডিং ঘর্ষণ বল বলে। দেখো এই বাক্সটা এরকম আছে, ঠিক আছে, এটাকে বলা হয় স্ট্যাটিক ঘর্ষণ। এবার তুমি যদি এই তলটাকে তুমি যদি আনত করে দাও, ঠিক আছে, তুমি যদি আনত করে দাও এবং যদি বাক্সটাকে এই জায়গায় রেখে দাও এবং যদি বাক্সটাকে এই জায়গায় রেখে দাও, ঠিক আছে, তাহলে তুমি দেখবে বাক্সটা কিন্তু সর করে জাস্ট কী হচ্ছে, এগিয়ে যাচ্ছে। অনায়াসে তুমি বাক্সটাকে ঠেলে কিন্তু নামাতে পারবে। এই যে এখানে যে ঘর্ষণ বলটা কাজ করছে এটাকে আমরা বলি স্লাইডিং ফোর্স, ঠিক আছে। পরেরটা বলছে যে যন্ত্রে ঘর্ষণ শক্তির সঞ্চয়ের ফলে শক্তির কারণে শক্তি অপচয় হয় এবং একটি যন্ত্রাংশে ক্ষয়ও সৃষ্টি করে। তুমি দেখবে তুমি কোনো যন্ত্র যদি বারবার ব্যবহার করো তাহলে সেটা আস্তে আস্তে ক্ষয়ে যায়, ঠিক আছে। এটা গেল একটা মেন কারণ যেখানে ক্ষয়ের কথা বলা হয়েছে। আর শক্তির অপচয়, তুমি একটা একখণ্ড বরফ নিয়ে যদি তার উপর হাত ঘষো তুমি দেখবে তোমার হাত ঠান্ডা হচ্ছে। কেন ঠান্ডা হচ্ছে? তোমার দেহ থেকে তাপশক্তি ক্ষয় হচ্ছে এবং সেটা বরফে যাচ্ছে, বরফ গলছে আর তোমার হাত ঠান্ডা হচ্ছে। অর্থাৎ শক্তি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করে, যে জায়গা থেকে বেরিয়ে আসে সেখান থেকে শক্তি ক্ষয় হয়। তো এই অর্থেই বলতে চাইছে ঘর্ষণের ফলে শক্তি কিন্তু কী হয়? অপচয় হয়, ঠিক আছে। নেক্সট বলছে রোলিং ঘর্ষণ স্লাইডিং ঘর্ষণের চেয়ে কম। দেখো এই যে এখানে দেওয়া আছে এইটা কম না হয়ে এই জায়গাটা, ঠিক আছে, এইটা তোমাদের দেওয়া উচিত ছিল বেশি, তাহলে এই যে অপশানটা এই অপশানটা ভুল হয়ে যেত। এখানে ভুল কোনটা বার করতে বলেছে, সম্ভবত এই জায়গাটাতেই বেশি দেওয়া ছিল, কোনোভাবে কম হয়ে গেছে, ঠিক আছে। তোমরা এটাকে জাস্ট বেশি করে দিও এইটা, তাহলে অ্যান্সারটা এখানে অ্যাকুরেট হবে। আমি ব্যাপারটা তোমাদের ঠিকও করে দিই, জাস্ট এ মিনিট। এই জায়গাটা তোমরা একটা কাজ করো, এখানটা লিখে নাও বেশি, ঠিক আছে, তাহলে তোমাদের অ্যান্সারটা পাকাপাকিভাবে ঠিক হবে। এইখানটা তোমরা কি করে নাও, এইখানটা তোমরা করে নাও
বেশি। ওকে, জাস্ট আ মিনিট, এই জায়গাটা অনেক বেশি করে নাও, বেশি, ঠিক আছে, যেটা কিনা রং। ওকে, কারণ আমি এখনো মধ্যে একটাও রং দেখতে পাচ্ছি না, তো এই জায়গাটাতে এটাই ছিল হয়তো। রোলিং ঘর্ষণ সাইডিং ঘর্ষণের তুলনায় বেশি নয়, কম হয়। কী করে হয় বলে দিই। ধরো এই আনত তলে তুমি বাক্সটাকে ঠেলছো, তুমি একটা কাজ করতে পারো। এই আনত তলে এই বাক্সটাকে শুধু না ঠেলে তার তলায় কতগুলো চাকা তুমি লাগিয়ে দিতে পারো, আর সেই চাকাগুলোর ওপরে এই বাক্সটাকে তুমি রেখে দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখবে বাক্সটা আরও দ্রুত নামছে, এটাকে বলা হয় রোলিং ফ্রিকশন। তাহলে বোঝা গেল স্ট্যাটিক, স্লাইডিং, রোলিংয়ের কী পার্থক্য আছে, ঠিক আছে। তো রোলিং ঘর্ষণ স্লাইডিং ঘর্ষণের থেকে বেশি হয় না, কম হয় বেসিক্যালি। রোলিং ঘর্ষণ কম হয় বলেই তো বাক্সটা দ্রুত নামে। ঘর্ষণ যত কমবে তত বাক্সের নামা তাড়াতাড়ি হবে, তত তোমাকে বল কম প্রয়োগ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কী লিখতে পারি, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ফ্রিকশন সব থেকে শক্তিশালী, ঠিক আছে। তারপরে তোমাদের স্লাইডিং ফ্রিকশন, সেটা স্ট্যাটিক ফ্রিকশনের থেকে কম শক্তিশালী, কিন্তু রোলিং ফ্রিকশনের থেকে বেশি শক্তিশালী। কিন্তু এখানে তো বলেছে রোলিং ফ্রিকশন বেশি শক্তিশালী, সেই জন্য এই অপশানটা কারেক্ট হচ্ছে, কারণ এটাই ভুল, ঠিক আছে। এই অপশানটাই কিন্তু আমাদের ভুল, ঠিক আছে। এখানে কোনটা সত্য নয় বা ভুল সেটা বার করতে বলেছে। ক্লিয়ার হয়েছে? কতগুলো ছবি দেখায় এই তরফ থেকে, বেটার বুঝতে পারবে। আর একটু চলো, দেখতে পাচ্ছ আমি কতগুলো ছবি রেখেছি। একজন ব্যক্তি তিনি এই বাক্সটাকে টানছেন, যথেষ্ট বড় বাক্স এবং এটা মেঝের ওপর আছে। তুমি দেখতে পাচ্ছ এই দিকে হচ্ছে বাক্সের ডিরেকশন, বাক্সকে এই দিকে টানা হচ্ছে। আর ফ্রিকশন কোন দিকে কাজ করছে, ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ ও যেদিকে টানছে তার বিপরীতে কাজ করবে। এটা গেল প্রথম পয়েন্ট। এবং এইটাকে আমরা বলি স্লাইডিং ফ্রিকশন, কারণ এর ওপরে বাক্সটাকে টানা হচ্ছে, ঠিক আছে। বাক্সটাকে টানা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন। ওই জন্য তুমি দেখবে আগেকার দিনে যে মেঝে হতো, অর্থাৎ সিমেন্টের মেঝে, তার উপর দিয়ে কোনো কিছু টানতে গেলে যথেষ্ট বল প্রয়োগ করতে হতো। কিন্তু এখনকার দিনে মার্বেলের মেঝে হয়, এর ওপর দিয়ে কোনো ভারী জিনিসটাকে টানতে তোমরা একটু কম বলই প্রয়োগ করতে হবে। অর্থাৎ মসৃণতা যত বাড়বে তত স্লাইড বেশি হবে, আর স্লাইড যত বেশি হবে তত সেটা টানতে সুবিধা হবে। তার আমরা বলতে পারি মসৃণতার সঙ্গে আমাদের যে মানে ইজির যে ব্যাপারটা সেটা সম্পর্কিত, ইজি হয়ে যায়, ঠিক আছে। মসৃণতা কোনো কাজকে কী করে দেয়, ইজি করে দেয়। এটা স্লাইডিং ফ্রিকশনের জন্য হয়। যত ঘষঘষে মেজে হবে তত স্লাইডিংটা স্ট্যাটিকে পরিণত হয়, সেই জন্য স্লাইড করাই যায় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে এইটা। এবার এই ব্যক্তি কী করছে, স্লাইডিং ফ্রিকশন এটা, এই ব্যক্তি কী করছে, রোলিং ফ্রিকশনকে গায়ে লাগাচ্ছে। কী করে দেখো, তলায় দেখো কতগুলো চাকা বা গুঁড়ি দিয়ে রাখা হয়েছে। তোমরা ট্রয় বলে যেটা একটা সিনেমা ছিল, খুব ছোটোবেলায় আমি দেখেছিলাম, যদি দেখে থাকো সেখানে দেখবে একটা গ্রিকরা ট্রয়কে ধ্বংস করার জন্য একটা ঘোড়া পাঠিয়েছিল, বিশাল বড় 800 ফুট সামথিং উচ্চতার একটা ঘোড়া পাঠিয়েছিল। তো সেই ঘোড়ার তলায় যখন ট্রয়রা সেই ঘোড়াটাকে ভেতরে ঢোকাচ্ছে, কারণ ওরা জানতো না যে এই ঘোড়াটা আদপে কোনো গিফট নয়, এটা আসলে হচ্ছে তাদের ক্ষতি করার একটা অস্ত্র। তো ওরা কী করেছিল, ওই ঘোড়াটার তলায় কতগুলো কাঠের এরকম গুঁড়ি দিয়ে দিয়েছিল, তার উপর ঘোড়াটাকে রেখেছিল এবং ঘোড়াটাকে টানতে টানতে নিয়ে এসেছিলো। এটা কিন্তু বহু পুরনো একটা রোলিং ফ্রিকশানের উদাহরণ, ঠিক আছে, বহু পুরনো রোলিং ফ্রিকশনের উদাহরণ। এছাড়া এই যে বল বিয়ারিং, এই বল বিয়ারিংও কিন্তু তোমাদের রোলিং ফ্রিকশনের একটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেটা কিনা যে কোনো জায়গায় তোমার এই বল বিয়ারিং, সেটা সামান্য সাইকেল হোক, ভ্যান হোক বা বড় বড় গাড়ি হোক, সব জায়গাতে কিন্তু এই বল বিয়ারিং ব্যবহার করা হয়। এটা রোলিং ফ্রিকশনের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। রোলিং ফ্রিকশন ব্যবহার কেন বেশি, কারণ রোলিং ফ্রিকশানের যে ক্ষমতা সেটা কমে যায়, তার ফলে কাজ ইজি হয় এবং যন্ত্রাংশের ক্ষয়ও কম হয়, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন বলেছে গাড়ি ব্রেক চাপলে মূলত কোন বলের কারণে থেমে যায়। অ্যান্সার হবে তোমাদের ঘর্ষণ বল। এটা ইজি প্রশ্ন। তোমরা জানো যে একটা গাড়িকে যদি তুমি বল প্রয়োগ করো, অর্থাৎ ব্রেকের দ্বারা, একটা ব্রেক আছে এবং তার দ্বারা তুমি যদি গাড়িকে বল প্রয়োগ করো, এটা গাড়ির চাকা, এই ব্রেকটা যেই অ্যাপ্লাই হচ্ছে চাকার সঙ্গে ঘর্ষণ বল তৈরি করবে এবং তার ফলে কিন্তু কী হবে, গাড়িটা থেমে যাবে। তো কারেক্ট অ্যান্সার উইল বি ঘর্ষণ বল। এটা ইজি প্রশ্ন ছিল। পরের প্রশ্নে চলো। বলছে যে দোলনটি একটি সুরসরাকার দোলকের মতো কাজ করে, তাই এটি ব্যবহৃত হয় কোন ঘড়িতে। দাদার ঘড়িতে উড বি দ্য কারেক্ট অ্যান্সার। এবার গুগলকে বাংলা করতে দিয়েছি, এরকম বাংলা করে দিয়েছে। এটার যে তোমাদের ইংলিশ ছিল সেটা হচ্ছে গ্র্যান্ডফাদার ক্লক, ঠিক আছে। এবার গ্র্যান্ডফাদার ক্লকের ছবিটা আমি তোমাদের একটু জাস্ট দেখাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের গ্র্যান্ডফাদার ক্লকের ছবি, ঠিক আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গ্র্যান্ডফাদার ক্লকের ছবি। এটাকে মেঝেতে বেসিক্যালি রাখা হয়, ঠিক আছে। আমার বাড়িতেও ছিল, কিন্তু সেটা দেয়ালে ছিল। এবং এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘন্টার মতো ঝুলছে, এটাই হচ্ছে তোমাদের পেন্ডুলাম, ঠিক আছে। পেন্ডুলাম, এটাকে পেন্ডুলাম বলা হয় বা দোলন বলা হয়, ঠিক আছে। পেন্ডুলাম, পেন্ডুলাম। তো এখানে দোলনটি মানে পেন্ডুলামটি। তো পেন্ডুলামটি একটি সুরশৃঙ্খল দোলকের মতো কাজ করে, ঠিক আছে, অসিলেটারের মতো কাজ করে
এবং এটা কোন ঘড়িতে ব্যবহার করা হয়? এই যে ক্লক আছে এই ক্লকে ব্যবহার করা হতো আগে, এখন তো ডিজিটাল ক্লক উঠে গেছে বলে এটাকে দেখা যায় না। ঠিক আছে, এটা বিশাল বড়, প্রায় 6-7 ফুট এর হাইট হয়। ঠিক আছে, এবং এটা মেঝেতে রাখা হয়, মেঝে থেকে টোটাল 6-7 ফুট হাইট মানে লিন্টন লেভেল পর্যন্ত এটা কিন্তু উঠে যায়। ওকে, চলো পরের প্রশ্ন। দুগ্ধ শিল্পে ব্যবহৃত দুধ থেকে উপাদান আলাদা করার জন্য প্রক্রিয়াটাকে কী বলা হয়? দেখো এটা বেসিক্যালি কী হয়, দুধ থেকে ক্রিমকে আলাদা করার জন্য ব্যবহার করা হয়। ক্রিম বলতে আমরা কি বুঝি? শর্টটাকে বুঝি। ঠিক আছে, যে শর্টটা থাকে দুধে সেটাকে বোঝানো হয়। ওকে, এটা যে পদ্ধতিতে ব্যবহার করা হয়, যে পদ্ধতি ইউজ করা সেটাকে বলে সেন্ট্রিফিউগেশন। মানে তুমি একটা দুধের বাটিকে যদি কোনো তোমাদের কোনো যন্ত্রের ওপর রেখে, এমন একটা যন্ত্র যেটা খুব জোরে ঘোরে, তার উপর রেখে যদি জোরে ঘোরাও, তাহলে কি হয়, এর মিল্কটা চারপাশে ছিটকে বেরিয়ে আসে। ঠিক আছে, এবং এই যে বেরিয়ে আসছে এইভাবেই কিন্তু অ্যাকচুয়ালি সেন্ট্রিফিউগাল পদ্ধতিকে ব্যবহার করা হয়। সেন্ট্রিফিউগাল শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র বহির্মুখী। ঠিক আছে, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে আসছে এমন। তো এইটা হচ্ছে কেন্দ্র থেকে দেখো বাইরের দিকে এটা কিন্তু বেরিয়ে যায়। এই যে কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্সের মাহাত্ম্য। ঠিক আছে, তো কেন্দ্র বহির্মুখী তা এখানে, বাট অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় কেন্দ্র বহির্মুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্সকে ব্যবহার করা হয়। কেন্দ্রমুখী বলও আছে, কেন্দ্র বহির্মুখী বল আছে। যদি আর কোনো প্রশ্ন আছে কিনা দেখি, না হলে তোমাদের ডিটেল আলোচনা করে দেবো। চলো পরের প্রশ্নে যাবো আমরা। বলছে যে ঘূর্ণায়মান লাটিমের গতি কিসের কারণে হয়? একটা এক্সাম্পল তোমাদের ছোট করে দেখাই, এখানে বেটার বুঝতে পারবে। এই হচ্ছে তোমাদের ঘূর্ণায়মান লাটিম। ঠিক আছে, দেখতে পাবে তুমি যখন লাটিমকে, আগেকার দিনে খুবই খেলা হতো, এখন তো কমই খেলা হয়। তো এই যে লাটিম আছে, এই লাটিমের চারপাশে তুমি যদি দড়ি দিয়ে বেঁধে লাটিমটাকে সজোরে ছেড়ে দাও, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এই লাটিম একটা নির্দিষ্ট কেন্দ্র, এই হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র, তার চারপাশে কিন্তু ঘুরতে থাকে। একটা নির্দিষ্ট কেন্দ্র তার চারপাশে কিন্তু কি হয়, ঘুরতে থাকে। ঠিক আছে, এবার তুমি যদি আরেকটা জিনিসকে দেখো, একটা ছবি আমি দিচ্ছি, আচ্ছা সেটা অন্য একটা পেজে নেবো ফোনে আমি, কারণ সেটা বড় ছবি একটু। ঘূর্ণায়মান লাটিমের গতি তাহলে কিসের উপর নির্ভর করে? একটা নির্দিষ্ট কেন্দ্রের চারপাশে কিন্তু ঘুরতেই থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল, সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, সেন্ট্রিপেটাল ফোর্স। এই সেন্ট্রিপেটাল ফোর্স কিন্তু একে কী করে, এর নির্দিষ্ট একটা কেন্দ্রের চারপাশে একে কিন্তু ঘোরায়। তো ঘূর্ণায়মান লাটিমের গতি কিন্তু কেন্দ্রমুখী বলের জন্য হয়, নট কেন্দ্র বহির্মুখী বল। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথা রাখবে, মেনলি কেন্দ্রমুখী বলের জন্যই হয় কিন্তু। ঠিক আছে, এটা মাথা রাখবে। দেখো তুমি বলবে স্যার মহাকর্ষ বল কি কাজ করে না, লাটিম তার উড়ে যাচ্ছে না, এ তো এখানেই কিন্তু স্টেবল থাকে। তো মহাকর্ষ বলও কাজ করে, ঘর্ষণ বল কি কাজ করে না? ডেফিনেটলি কাজ করে। যে মেজের ওপরও ঘুরছে সেখানে ঘর্ষণ বল রয়েছে বলে কিন্তু স্ট্যান্ড বাই হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। অ্যাকচুয়ালি এখানে সবকটা বলই কাজ করে, কিন্তু মেন যেটা কাজ করে সেটা কেন্দ্রমুখী বলই কাজ করে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো আমরা পরের প্রশ্নে যাব। তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে সূর্য রয়েছে, আর তার চারপাশে কিন্তু পৃথিবী প্রদক্ষিণ করছে, এবং পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারদিকেও প্রদক্ষিণ করে। ঠিক আছে, ওকে, একটাকে আমরা দৈনিক গতি বলি, একটাকে আমরা বার্ষিক গতি বলি। আমরা সবাই জানি দৈনিক গতি 24 ঘন্টায় হয়। ঠিক আছে, এটা 24 ঘন্টা গতিটা এই পাশে আমি এঁকেছি। এটা হচ্ছে বার্ষিক গতি, যেটা 1 ইয়ারে সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করে। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, এই যে সূর্য পৃথিবীকে ধরে রেখেছে, এইখানে একটা টান ডেফিনেটলি কাজ করছে। একটা দিয়ে দেখাচ্ছে এখানে একটা টান, বা এইদিকেও দেখানো যায়। এই যে পৃথিবীকে ধরে রেখেছে, পৃথিবী নির্দিষ্ট কয়েকটা সিচুয়েশানে পৃথিবী, অর্থাৎ উইন্টারে পৃথিবী কেমন হয়, স্প্রিংয়ে কেমন হয়, সামারে কেমন হয়, অটমে কেমন হয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, এবার যেটা হয় বেসিক্যালি সেটা হচ্ছে যে এই সূর্য তো পৃথিবীকে ধরে রেখেছে। ঠিক আছে, এইটা কোন বলের জন্য হয় জানো? যে সূর্য পৃথিবীকে ধরে আছে এবং পৃথিবী তার চারপাশে প্রদক্ষিণ করছে, এটা কিন্তু সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বলের জন্যই বেসিক্যালি হয়। ঠিক আছে, তো এখানে কিন্তু অ্যান্সার হবে তোমাদের সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটা মাথা রাখবে। যদি বলে আর্থ অরবিটিং সান ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ ফোর্স, তখন তোমাদের বলতে হবে সেন্ট্রিপিটাল ফোর্স, মানে পৃথিবী সূর্যের চারদিকে প্রদক্ষিণ করছে, এটা কোন বলের জন্য? কেন্দ্রমুখী বল। নেক্সট জায়গায় একটা জিনিস, পৃথিবী যখন নিজের অক্ষের চারদিকে প্রদক্ষিণ করে, অনেকটা লাটিমের মতো, ঠিক আছে, নিজের অক্ষের চারিদিকে পৃথিবী প্রদক্ষিণ করে, সেটাও কিন্তু ডেফিনেটলি কেন্দ্রমুখী বলের জন্যই হয়। ঠিক আছে, সেটাও কিন্তু ডেফিনেটলি কী হয়, কেন্দ্রমুখী বলের জন্যই কিন্তু হয়, কেন্দ্রমুখী বল। এবার আর একটা কথা বলি, পৃথিবী যেহেতু নিজের চারদিকে প্রদক্ষিণ করে, আমরা জানি পৃথিবী প্রদক্ষিণ করছে, তার ফলে এর চারপাশে যে জল আর বায়ু থাকে তারা বিক্ষিপ্ত হয়, যাকে কোরিওলিস ফোর্স বলা হয়। তোমরা শব্দটা শুনেছ, কোরিওলিস ফোর্স। ঠিক আছে, যারা জিওগ্রাফি একটু মন দিয়ে পড়েছো 19-এ তারাও জানো কোরিওলিস বল। তো কোরিওলিস বলের ক্ষেত্রে কী হয়, এই যে বায়ু এবং জল তারা কী হয়, বাইরের দিকে ছিটকে আসতে চায়,
কারণ এদের কঠিন তো আসতে পারে না, কারণ কঠিনের অণুগুলো কম্প্যাক্টেড থাকে, কিন্তু জল আর বায়ুর অণুগুলো কিন্তু বাইরে বেরিয়ে ছিটকে আসতে চায়। ঠিক আছে, এই যে ছিটকে আসা, এটাকে আমরা বলি কোরিওলিস বল। এই যে কোরিওলিস ফোর্সের কারণে এটা হয়। আর কোরিওলিস ফোর্স উৎপন্ন হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে যে কেন্দ্র বহির্মুখী বল তৈরি হয় তার ফলে। অর্থাৎ কোরিওলিস ফোর্স কিন্তু কেন্দ্র বহির্মুখী বলের একটা এক্সাম্পল। কোরিওলিস ফোর্স কিন্তু কেন্দ্র বহির্মুখী বলের একটা এক্সাম্পল। ঠিক আছে, কিন্তু পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘোরে কিন্তু কেন্দ্রমুখী বলের দ্বারা, আর সূর্যের চারিদিকেও ঘোরে কেন্দ্রমুখী বলের দ্বারা। ঠিক আছে, বলো বুঝলে কি বুঝলে না? এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বলে দিলাম, এগুলো নিয়ে পরীক্ষায় পড়তে পারে। চলো পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন দেখো, বলছে একটি রোলার কোস্টারে কোন বলটি কাজ করে? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। অ্যান্সার হবে তোমাদের কেন্দ্রমুখী বল কিন্তু কাজ করে। বেসিক্যালি কী হয়, রোলার কোস্টার যে বলের উপর বেস করে কাজ করে, মানে এই যে এইটা হচ্ছে রোলার কোস্টার, এটা দেখো তোমাদের এই যে পার্টি, রোলার কোস্টার যে পার্টি সেখানে কিন্তু ইনট্যাক্ট অবস্থায় থাকে। যখন ও বাঁক খাচ্ছে ঘুরছে কোনোভাবে কিন্তু ও পড়ে যায় না বা উল্টে যায় না বা সরে যায় না। এটা কিন্তু কেন্দ্রমুখী বলের কারণে হয়। এটা গেল প্রথম পয়েন্ট। নেক্সট আরেকটা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই রোলার কোস্টারে যখন বাঁক নেয়, দেখতে পাচ্ছ এই যে বাঁকটা আছে, এই বাঁকটা থাকে এইদিকে সে সামান্য এই দিকে হেলছে। ঠিক আছে, এই দিকে সামান্য হেলছে। তো এই দিকে মানে এই যে বাঁকটা আছে, এই বাঁকটা এদিকে হেলে কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তার মানে রোলার কোস্টারটা কোন দিকে বাঁক নেবে? প্রথমে রোলার কোস্টারটা এই দিকে যাবে, তারপর কিন্তু ওই দিকে যেতে চাইবে, এদিকে গিয়ে এদিকে যাবে। ঠিক আছে, তার মানে রোলার কোস্টারটা বেসিক্যালি এই দিকে উঠছে। তো মনে রাখবে, রোলার কোস্টার যেদিকে বাঁক নিতে চাইছে, যারা লোকেরা আছে তারা কিন্তু তার বিপরীত দিকে কিন্তু সরে আসে। দেখতে পাচ্ছ এই দিকে হেলে গেছে খানিকটা, কিন্তু রোলার কোস্টার কিন্তু যাবে এই দিকে। অর্থাৎ রোলার কোস্টার যেতে চাইছে এই দিকে, কিন্তু লোকেরা হেলে আসছে তার ঠিক উল্টো দিকে। রোলার কোস্টার যদি এদিকে তোমার ইস্ট হয়, ঠিক আছে, রোলার কোস্টারটা ইস্টের দিকে যেতে চাইছে, কিন্তু লোকেরা হেলে যাচ্ছে কোন দিকে? ওয়েস্টের দিকে। তো এই যে ইস্ট আর ওয়েস্টের খেলা চলে, এই যে লোকেরা যে হেলে যায় ওয়েস্টের দিকে, এটা কিন্তু কেন্দ্র বহির্মুখী বলের দ্বারা হয়। এটা মনে রাখবে, এটা কিন্তু কিসের দ্বারা হয়? কেন্দ্র বহির্মুখী বলের দ্বারা কিন্তু এটা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখানে দুটো বল বেসিক্যালি কাজ করে, একে অপরকে কাউন্টার করে, যার ফলে রোলার কোস্টার কিন্তু তার নিজের জায়গায় থাকে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার এই অংশে কী হবে? কেন্দ্রমুখী বলের দ্বারা হবে। ঠিক আছে, আর যদি বলে রোলার কোস্টারে থাকা লোকেরা, রোলার কোস্টার যেদিকে হেলে যাচ্ছে তার বিপরীত দিকে বাঁক নেয় কেন, তখন হবে কেন্দ্র বিমুখী বল বা কেন্দ্র বহির্মুখী বলের দ্বারা হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্নে যাবো আমরা। পরের প্রশ্ন বলছে দেখো, যখন একটি বস্তুকে ওপর দিকে ছোঁড়া হলে তার শীর্ষবিন্দুতে পৌঁছে যায় তখন তার কি হয়? মনে রাখবে, তখন যেটা হয় সেটা হচ্ছে তার বেগ শূন্য হয়ে যায়, কিন্তু ত্বরণ কিন্তু তার তখনও থাকে। ধরো একটা বস্তু আছে, এই হচ্ছে একটা বস্তু, এবং এটা একটা শীর্ষবিন্দুতে পৌঁছে গেছে। এই যে বস্তুটা, ছোট্ট একটা বস্তু আছে, এই বস্তুটা দেখো শীর্ষবিন্দুতে পৌঁছে গেছে। ঠিক আছে, এই শীর্ষবিন্দুতে যখনও পৌঁছে, এটা হচ্ছে ওর এপিক্যাল পয়েন্ট, একদম শীর্ষবিন্দু। ঠিক আছে, এই শীর্ষবিন্দুতে যখনও পৌঁছায় তখন ওর বেগ শূন্য হয়ে যায়। বেগ শূন্য হয়ে যায় বলেই কিন্তু ও কিন্তু ফার্দার আবার নিচে পড়তে আরম্ভ করে, এবং সেটা সরলরেখায় হয়। আমি এখানে দাগটা বাঁকা দিয়েছি বটে, যে পথে ওঠে সেই পথে কিন্তু ও নিচে পড়তে চায়। এই অংশে কিন্তু ওর যে ভেলোসিটি সেটা কিন্তু ওর জিরো হয়ে যায়, কারণ এই পয়েন্টে উঠে ও আর উঠতে পারে না, তার মানে ওর বেগ জিরো, অর্থাৎ ও কিন্তু নিচে পড়তে আরম্ভ করবে। কিন্তু নিচে পড়ছে কেন? কারণ এই জি ওর ওপর ক্রিয়াশীল, অভিকর্ষজ ত্বরণ ওর ওপর ক্রিয়াশীল, এবং ওকে ওটা নিচের দিকে নিয়ে আসে। এটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাকচুয়ালি এটা হয়, এটা অ্যাপ্রক্স ভ্যালু, অ্যাকচুয়ালি এটা হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, এখানে অ্যাপ্রক্স ভ্যালু দিয়ে 10 দিয়ে দিয়েছে, তখনও কিন্তু জি কাজ করে, কিন্তু ভি কিন্তু জিরো হয়ে যায়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাদের বললাম। ওকে, চলো আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে কী পরিমাণ পালানোর বেগ থাকে? এই বেসিক্যালি পালানোর বেগ বলতে এসকেপ ভেলোসিটি, অর্থাৎ কোনো বস্তুকে কত জোরে তুমি ছুঁড়ে দিলে পৃথিবী থেকে যে সেটা আর ব্যাক করে পৃথিবীতে কিন্তু আর আসবে না, এটা হবে। অর্থাৎ তাকে ছুঁড়ে দিলে সে বাইরে বেরিয়ে যাবে, কিন্তু আর ব্যাক করে আসবে না। এটা হচ্ছে মনে রাখবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড গতিবেগে তুমি যদি কোনো বস্তুকে ছোড়ো, যেটা ছোড়াটা হিউম্যান হ্যান্ডের পক্ষে তো অসম্ভব, ওই জন্য রকেট বা ইত্যাদিতে এই স্পিড ব্যবহার করা হয়, এসকেপ ভেলোসিটি ব্যবহার করা হয়, যেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়েও বেরিয়ে যাবে, কিন্তু পৃথিবীতে আর ফেরত আসবে না। তো এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার এখানে পৃথিবী দিয়েছে, পরীক্ষায় চাঁদ দিয়ে দিতে পারে। ঠিক আছে, চাঁদের এসকেপ ভেলোসিটি কত? সেটা হবে 2.38 কিলোমিটার পার সেকেন্ড, 2.38 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, চাঁদের এসকেপ ভেলোসিটি কত? 2.38 কিলোমিটার পার সেকেন্ড। ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এসকেপ ভেলোসিটির ফর্মুলাকে একটু বলে দিই, এটা হচ্ছে √/2gm/r। একটা জিনিস খেয়াল করে দেখছো, এখানে সব বড় হাতের আমি লিখছি, এই যে জি, এটা কিন্তু ছোটো হাতের জি নয়, এটাকে বলা হয় মহাকর্ষীয় কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে, এটাকে কী বলা হয়? মহাকর্ষীয় ধ্রুবক। এর যে মান হয় সেটা হচ্ছে 6.64
6743 ইন্টু 10⁻11 মিটার কিউব কেজি -1 এবং সেকেন্ড -2, এবং এটাও কিন্তু ত্বরণ, কারণ দেখতে পাচ্ছ এসের মাথায় -2 দেওয়া রয়েছে, দুবার এস আসছে। ঠিক আছে, মহাকর্ষ ধ্রুবকের মান এটা মুখস্থ করে রাখবে, ডাইরেক্ট পরীক্ষায় আসে 6.6743 ইন্টু 10⁻11 এম কিউব কেজি -1 এস -2। ঠিক আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবং এখানে যা যা আছে, আচ্ছা এই মহাকর্ষীয় ধ্রুবক কিন্তু পৃথিবীর না, এটা হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ যেখানেই যাও না কেন এর মান এইটাই থাকে। ঠিক আছে, জি এর মান একটু আগে বলে দিয়েছি, ছোটো হাতের জি এটা শুধুমাত্র পৃথিবীর, এটা কিন্তু চেঞ্জ হয়। মঙ্গলে 1, এটা তোমাদের আমি ফার্স্ট পার্টে করিয়েছিলাম, কোনটা মঙ্গলে হয় কোনটা বুধে হয়, অলরেডি তোমাদের বুধে জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, এনটিপিসিতে পড়া প্রশ্ন বুধে, তো ওটা ওই ভিডিও দেখে নিয়ে পেয়ে যাবে, যেটা ফার্স্ট পার্ট তোমাদের দেখালাম। এটা হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, এটা জি এর মান, এটা পৃথিবীর, আর এটা হচ্ছে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যাও না কেন এই মানটাকে তুমি পাবে, এখনও ফিজিক্স তাই বলে। নেক্সট হচ্ছে এই এমটা কী বলো তো, এই এমটা কিন্তু পৃথিবীর ভর, ওই জন্য বড় হাতের লেখা রয়েছে পৃথিবীর ভর। ঠিক আছে, আচ্ছা এই আটটা কি, এই আটটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, পৃথিবীর ব্যাসার্ধ। তো একটা জিনিস একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে তুমি বলো তো তাহলে এসকেপ ভেলোসিটি কিসের ওপর নির্ভর করে না? এসকেপ ভেলোসিটির ফর্মুলা তো এইটা। ঠিক আছে, এসকেপ ভেলোসিটির যে ফর্মুলা হয়, ভি তলায় ই দেওয়া হয় এসকেপ ভেলোসিটি বোঝানোর জন্য, ভি ফর ভেলোসিটি, ই ফর এসকেপ। এসকেপ ভেলোসিটির যে ফর্মুলা সেটা এইটা হয়। তাহলে এসকেপ ভেলোসিটি কিসের ওপর নির্ভর করে না? দেখো জি, এম, আর এগুলো সব পৃথিবীর, জি তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের। ঠিক আছে, তো এখানে কোনটা নির্ভর করছে না? যাকে ছোড়া হচ্ছে, কোনো বস্তুকে ছোড়া হচ্ছে, তার মাস, বস্তুর, লিখে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথা রাখবে এই একটা দিয়ে। এর ওপর এনটিপিসিতে যা যা প্রশ্ন এসছে সব তোমাদের এই একটা প্রশ্ন দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, বস্তুর ভর বা ভার, ঠিক আছে, তারপরে বস্তুর আকার ইত্যাদি জিনিস, বস্তুর যে রাসায়নিক ধর্ম ইটিসি। ঠিক আছে, নির্ভরশীল নয়, নির্ভর করে না। ঠিক আছে, এগুলোর ওপর নির্ভর করে না কিন্তু এসকেপ ভেলোসিটি ফুলি একটা মহাজাগতিক ব্যাপার, সোজা কথা, বড় সড়ো ক্ষেত্রে খাটে, ছোটো ছোটো জিনিসের জন্য এগুলো প্রযোজ্য নয়। ঠিক আছে, তো এসকেপ ভেলোসিটি কী বলবো, ছোটো ছোটো জিনিসের প্রয়োজন হয় মানে কি বললাম, মানে ছোটো ছোটো জিনিসের ম্যাটারের উপর প্রযোজ্য নয়, যে কোনো বস্তুকে তুমি অ্যাপ্লাই করতে পারো, ছোটো কণা থেকে শুরু করে বড় রকেট, সবাইকেই কিন্তু এই ভেলোসিটি দিয়ে ছুঁড়লে সেটা পৃথিবীর বাইরে বেরিয়ে যাবে। পরের প্রশ্নে চলো, বলছে জিওসেন্ট্রিক অ্যান্ড হেলিওসেন্ট্রিক। দেখো মাথা রাখবে, জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, জিওট শব্দটা শুনেছ? ঠিক আছে, পৃথিবী কেন্দ্রে এবং তার চারপাশে অন্য গ্রহগুলো ঘুরছে, এইটা হচ্ছে জিওসেন্ট্রিক মতবাদ। আর হেলিওসেন্ট্রিক কি? সূর্য কেন্দ্রে এবং তার চারপাশে পৃথিবী ঘুরছে বা অন্যান্য গ্রহগুলো ঘুরছে, এটা হচ্ছে হেলিওসেন্ট্রিক মতবাদ। ঠিক আছে, তো হেলিওসেন্ট্রিক মতবাদ দিয়েছিলেন কে? কোপারনিকাস। ঠিক আছে, উনি কিন্তু এই হেলিওসেন্ট্রিক মতবাদ দিয়েছিলেন, পয়েন্ট টু বি নোটেড, কোপারনিকাস। ঠিক আছে, কোপারনিকাস কিন্তু এই হেলিওসেন্ট্রিক মতবাদ দিয়েছিলেন। জিওসেন্ট্রিক মতবাদ কিন্তু খারিজ হয়ে গেছিলো, কারণ পৃথিবী কেন্দ্রে নয়, আমরা সবাই জানি ফিজিক্সে এটাকে খারিজ করে দেওয়া হয়। ওকে, এটা আগে মানা হতো। তো এখানে তোমাদের বলছে যে পৃথিবী ও সূর্যের চারপাশে গ্রহের গতিসংক্রান্ত আইন, দিস উইথ দ্য কারেক্ট অ্যান্সার। এটা পৃথিবীর চারপাশে বলা হয়, এটা সূর্যের চারপাশে বলা হয়, কারেক্ট ইজ হেলিওসেন্ট্রিক। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আমরা যাব। বলছে যে 100°C টেম্পারেচারে জলের ঘনত্ব বা ডেনসিটি কত? সেটা হচ্ছে 100°C টেম্পারেচারে জলের ঘনত্ব যেটা হয় সেটা হচ্ছে 0.9584 গ্রাম বাই সেমি কিউব হয়। ঠিক আছে, গ্রাম বাই সেমি কিউব হয়। এটাকে এভাবেও লেখা যায়, এই যে এককটা লিখলাম এটাকে লেখা যায় গ্রাম ইন্টু সেমি -3, এভাবেও লেখা যায় এটাকে। ঠিক আছে, তো গোলাবে না, এইটাই কিন্তু তোমাদের জলের ঘনত্ব হয়। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্নে যাবো আমরা। এগুলো কিন্তু এক্সপেক্টেড কোশ্চেন, এগুলো এখনও রেলওয়েতে পড়েনি, এরপর আবার আমি রেলওয়েতে পড়েছি এমন প্রশ্ন আনবো। পদার্থের ধর্ম নির্ধারণ করে নিচের কোনটি? দেখো পদার্থের ধর্ম নির্ধারণ করে তার গঠন, মানে বেসিক্যালি এখানে রাসায়নিক গঠনের কথা বলা হয়েছে। ঠিক আছে, কোনো পদার্থের বয়লিং পয়েন্ট, রাসায়নিক গঠন, কোনো পদার্থের বয়লিং পয়েন্ট কি, কোনো পদার্থের কার সঙ্গে বিক্রিয়া করবে, সেগুলো সব কিন্তু তার আয়নিক যে গঠন, ঠিক আছে, বা আণবিক যে গঠন তার উপর নির্ভর করে, আয়নিক বা আণবিক গঠনের উপর কিন্তু নির্ভর করে। মানে পরমাণু কতগুলো আছে, কে শেল, এম শেল, এল শেল, এন শেলে কতগুলো পরমাণু আছে, সেইগুলোর ওপর বেস করেই কিন্তু এই ধর্ম নির্ধারণ হয়, ভর, আকৃতি, রঙের ওপর হয় না। ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ইজি প্রশ্ন, বাট পরীক্ষার সময় দিলে তোমরা তাও ঘাবড়াও, সেই জন্য তুলে দেওয়া হয়েছে।
পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে কোন রশ্মি মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। ঠিক আছে, দিস উইল বি দ্য এখানে কোশ্চেন্স। তো কোন রশ্মি মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা তোমাদের প্রভাবিত হয় না? অ্যান্সার উইল বি এক্স রশ্মি। এক্স রশ্মি কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। কেন প্রভাবিত হয় না সেটা বলে দিই। দেখো একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এখানে অ্যান্সার তো এক্স রশ্মি করেছে, কিন্তু গামা রশ্মিও হয় না। ঠিক আছে, এটা মাথা রাখবে, অনেক সময় গামা রশ্মিকেও কিন্তু মহাকর্ষীয় রশ্মি দ্বারা প্রভাবিত হতে দেখা যায় না। বেসিক্যালি একটা জিনিস বলি, তবে এক্স রশ্মি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। কেন কারেক্ট অ্যান্সার? দেখো এই যে আমাদের রেডিও ওয়েভস থাকে, ঠিক আছে, রেডিও ওয়েভস, ঠিক আছে, তারপরে থাকে আমাদের মাইক্রোওয়েভস, তারপরে কি থাকে আমাদের মাইক্রোওয়েভস, তারপরে থাকে আমাদের ইনফ্রারেড, ঠিক আছে, RED, ইনফ্রারেড। এবার এরপর আমাদের থাকে হচ্ছে আলো বলতে আমরা যে আলোর রঙগুলোকে দেখতে পাই, ঠিক আছে, যে আলোর বর্ণালী যেগুলো আমরা দেখতে পাই সেগুলো। নেক্সট থাকে হচ্ছে আমাদের UV, আলট্রা ভায়োলেট। তারপর থাকে হচ্ছে আমাদের এক্স রে, ঠিক আছে। আর এক্স রের মাঝখানে আমাদের আরও দুটো রশ্মি থাকে, সেটা হচ্ছে আমাদের থাকে হচ্ছে বিটা আর আলফা। এই জায়গায় আমাদের দুটো রশ্মি থাকে, সেটা হচ্ছে এক হচ্ছে বিটা আর দুই হচ্ছে তোমাদের আলফা, ঠিক আছে, বিটা আর আলফা। আর লাস্টে থাকে আমাদের হচ্ছে গামা, ঠিক আছে, লাস্ট থেকে আমাদের গামা। কিন্তু রেল এই অ্যান্সারটাকে এক্স রশ্মি নেয়, ঠিক আছে। এইভাবে কোশ্চেন দিলে তোমরা এক্স রশ্মিকে অ্যান্সার করে দিয়ে আসবে। দেখো একটা জিনিস বলি, এটা কেন লিখলাম, এই ব্যাপারটাকে পুরোটাকে কেন লিখলাম, এটা এতটা লিখতে গেলাম কেন, ভালো করে ভাবো যে তুমি যত নিচে যাবে, পয়েন্ট টু বি নোটেড, যত তুমি কি যাবে, যত তুমি নিচে যাবে, ডাউনে যত যাবে, তত ওয়েভলেন্থ তুমি কম পাবে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য তত তুমি কম পাবে। পয়েন্ট টু বি নোটেড, তরঙ্গ দৈর্ঘ্য, আমি এখানে ভাবছি কীভাবে লিখি, তরঙ্গ দৈর্ঘ্য তত কম, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, তত কম, যত তুমি কী হবে, ডাউনে যাবে। আর ওপরে যত যাবে তত তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। গেল। নেক্সট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে এনার্জি তত বেশি হবে, ঠিক আছে, এনার্জি তত বেশি। এইটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, এটা মাথায় রেখে দেবে। তরঙ্গ দৈর্ঘ্য তত কম, এনার্জি তত বেশি, ঠিক আছে। তো নিচের দিকে গেলে কিন্তু এনার্জি আমরা বেশি পাই। তো সব থেকে এনার্জি যদি কার বেশি বলে সেটা হবে গামা, সব থেকে বেশি, ঠিক আছে, সব থেকে বেশি, ওকে। আর কার এনার্জি সব থেকে কম, সেটা হচ্ছে রেডিও ওয়েভের এনার্জি সব থেকে কম হবে। আর আলফা বিটা গামার ব্যাপারটা বলে দিই, ঠিক আছে। আলফা হচ্ছে এর যে ওয়েভলেন্থ সেটা সব থেকে বেশি হয়, তারপরে হয় তোমাদের বিটা, তারপর হয় তোমাদের গামা, ঠিক আছে। গামার ওয়েভলেন্থ সব থেকে কম, সব থেকে কম কার, গামা। গামার ওয়েভলেন্থ কী হয়, সব থেকে কম হয়, এটা মনে রাখবে। এবং সব থেকে কম বলে এদিকে কিন্তু এনার্জি সব থেকে বেশি, ENERGY, এনার্জি সব থেকে বেশি, সব থেকে বেশি। কার বেশি, গামার বেশি এনার্জি, ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। আচ্ছা, এটা আমি আরেকবার একটু ফেরত এলাম একটা জিনিস বলার জন্য, সেটা হচ্ছে যে এই যে বিটা আর আলফা, এই যে বিটা আর আলফা এরা কিন্তু অ্যাকচুয়ালি রশ্মি নয়, ঠিক আছে, এরা কিন্তু অ্যাকচুয়ালি রে নয়, এরা হচ্ছে কণার স্রোত, ঠিক আছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রশ্মি নয়, এটা বেসিক্যালি কি, কণার স্রোত, এটা একটু মনে রাখবে, ঠিক আছে। এটা পরীক্ষা পড়ে যায় যে নিচের কোনটা রশ্মি নয়। গামা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক মানে যেমন লাইট আমাদের, ঠিক আছে, ম্যাগনেটিক ওয়েভ। গামা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একটা স্লাইড দিয়ে সব তোমাদের এখানে প্রশ্ন বলে দিচ্ছি, এগুলো পড়ে গেলে মোটামুটি অ্যান্সার দিতে পারবে। তো যদি বলে নিচের কোনটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, ঠিক আছে, তার মধ্যে যদি বিটা আলফা থাকে তাহলে অ্যান্সার দেবে। যদি আলট্রাসোনিক থাকে, ঠিক আছে, আলট্রাসোনিক থাকে, এটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নয়, এটা মেকানিক্যাল ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক, আলট্রাসোনিক কিন্তু যান্ত্রিক স্রোত, ঠিক আছে, যান্ত্রিক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, এটা কিন্তু যান্ত্রিক, এটা কিন্তু যান্ত্রিক, একে বলে মেকানিক্যাল ওয়েভ বলা হয়, মেকানিক্যাল ওয়েভ বলা হয় একে, ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ বলা হয়। কিন্তু এই যে আলফা আর বিটা এরা কিন্তু কণা স্রোত, আর গামা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা মনে রাখবে। গামা এক্সরে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, EM বলে দিচ্ছি, ঠিক আছে, EMW বলে দিচ্ছি। এক্সরেও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওকে। চলো পরের প্রশ্নে যাবো আমরা।
পরের প্রশ্ন তোমাদের বলছে কাজ ও সময়ের অনুপাত কি নির্দেশ করে। দেখো ওপরে যদি তুমি ওয়ার্ক লেখো, ঠিক আছে, আর তাকে যদি তুমি সময় দিয়ে ভাগ করে দাও, মানে টাইম দিয়ে ভাগ করে দাও, তাহলে কী বেরোয়, একক সময় তুমি কতটা কার্য করছো। আর এটাকে আমরা কি বলি, আমরা ক্ষমতা বা পাওয়ার বলি। এটাকে আমরা কি বলি, ক্ষমতা বা পাওয়ার। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্ষমতা বা পাওয়ারের যে একক হয় সেটা হয় ওয়াট এসআই পদ্ধতিতে, আর চলতি যেটা একক হয় সেটা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি বলি আমরা, ঠিক আছে। একটা জিনিস খুব ভালো করে কিন্তু মাথা রাখবে, এই যে এককটা এটা কিন্তু এদিক ওদিক চেঞ্জ হয়, মানে 1 HP সেটা ইকুয়াল টু কিন্তু 746 ওয়াট, বা এটাকে লেখা যায় 0.746 কিলোওয়াট। কিলোওয়াট কেন, একে যদি ওয়াটকে, যেমন গ্রামকে কিলোগ্রামে করতে গেলে কী করতে হয়, 1000 দিয়ে ভাগ করতে হয়, তো ওয়াটকে কিলোওয়াটে করতে গেলে তুমি 1000 দিয়ে ভাগ করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ওয়াটেরকে আরেকটা লেখা যায়, দেখো ওয়ার্কের যে একক সেটা হচ্ছে জুল, আর টাইমের একক হচ্ছে সেকেন্ড, তার মানে ওয়াটকে লেখা যায় জুল পার সেকেন্ড, ঠিক আছে। ওয়াটকে এটাও লেখা যায়, এখান থেকে এটা, তার থেকে এটা। ক্লিয়ার হয়েছে আশা করি। ওকে, জেমস ওয়াটের নাম অনুসারে এটা রাখা হয়, জেমস ওয়াটের নাম অনুসারে এই নামটা রাখা হয়, যিনি প্রথম স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, ফার্স্ট। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরেরটা, তাহলে এখানে আমাদের কী হবে, অ্যান্সার ক্ষমতা হবে। পরেরটা চলো। এই প্রশ্নটা করার আগে তোমাদের, আচ্ছা এই প্রশ্নের অ্যান্সারটা বলে দিয়ে সেখানে যাচ্ছি। বলছে নিচের কোনটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে কি, লঙ্গিটিউডিনাল ওয়েভ, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ওয়েভ। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, মানে লঙ্গিটিউডিনাল ওয়েভ কোনটা, এখানে তোমাদের বার করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আলোক তরঙ্গ হচ্ছে, এই যে আলোক তরঙ্গ, ঠিক আছে, এই আলোক তরঙ্গ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, মানে হচ্ছে লম্ব তরঙ্গ বলা হয় একে, ঠিক আছে, ট্রান্সভার্স ওয়েভ, বা অনেক সময় আর তরঙ্গও বলা হয়। কি বলা হয়, আর তরঙ্গ, মানে আড়াআড়িভাবে যায় এটা, ঠিক আছে, আর তরঙ্গ। ওকে, তড়িৎ চুম্বকীয় যে তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ, এটা কিন্তু এই যে ট্রান্সভার্স ওয়েভ। রেডিও তরঙ্গ ট্রান্সভার্স ওয়েভ। তাহলে অ্যান্সার তোমাদের কোনটা হবে, শব্দ তরঙ্গ কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, লঙ্গিটিউডিনাল ওয়েভস। অ্যান্ড হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন লঙ্গিটিউডিনাল ওয়েভ অ্যান্ড ট্রান্সভার্স ওয়েভ, সেইটা তোমাদের একটু বলে দেবো, ডিফারেন্সটা কি দুটোর মধ্যে। চলো, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ওপরে যেটা তোমাদের রয়েছে এটা হচ্ছে তোমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের ট্রান্সভার্স ওয়েভ, মানে তির্যক তরঙ্গ, ঠিক আছে, বা লম্ব তরঙ্গ বলা হয় একে, তির্যক তরঙ্গ বলা হয় ওটাকে, ঠিক আছে। তো এখানে তুমি একটা জিনিস দেখো, এখানে এই যে অণুগুলো রয়েছে এগুলো সাইড বাই সাইড, দেখো এই যে লাল অণুগুলো সেগুলো কী হচ্ছে, একবার এদিকে যাচ্ছে, প্রথম যে ছবিটা আছে সেই ছবিটার কথা বলছি, এইটার কথা বলছি। এখানে দেখো যে লাল যে অণুগুলো আছে সেগুলো দেখো একবার রাইটে যাচ্ছে, একবার লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, একবার লেফটে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে তোমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এতে কি হয়, কণাগুলো রাইট লেফট এইভাবে তোমাদের কম্পন করতে 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 তরঙ্গের সাথে এগিয়ে যায়, ঠিক আছে। কিন্তু যেখানে নিচে যেটা রয়েছে, নিচের ছবিটাকে ভালো করে খেয়াল করো, তুমি কোনো অণু, কালো যে অণুগুলোকে দেখতে পাচ্ছ, সেখানে কি দেখতে পাচ্ছ, সেটা একবার আপ একবার ডাউনে যাচ্ছে। তো অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কী হয়, কণাগুলো লেফট রাইট করতে করতে এগিয়ে যায় তরঙ্গের সাথে সাথে। আর নিচে যেটা দেখতে পাচ্ছ তির্যক তরঙ্গ, তাতে কি হয়, বা লম্ব তরঙ্গ, তাতে কি হয়, কণাগুলো আপ ডাউন করতে করতে তরঙ্গের সাথে এগিয়ে যায়। ওপরেরটা হচ্ছে শব্দ তরঙ্গ, নিচেরটা হচ্ছে আলোক তরঙ্গের উদাহরণ। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এটাই আমরা একটু ওখানে লিখে দেবো। চলো, তাহলে এই যে তোমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ, এক্ষেত্রে কি হয়, আমাদের কি বললাম আমি, যে কণাগুলি লেফট রাইট এবং রাইট টু লেফট এইভাবে কাঁপে, ঠিক আছে, এবং তরঙ্গের দিকে এগিয়ে যায়। ওকে, আর ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে কি হয়, উপর নিচে কাঁপে, ঠিক আছে, উপর নিচে কাঁপে। এই উপর নিচে কাঁপেকে আরও বলা যায়, মানে তরঙ্গ যদি এদিকে এগিয়ে যায়, ওরা একবার উপরে যায় একবার নিচে যায়। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, ঠিক আছে, অর্থাৎ তির্যকভাবে এরা চলে। ওয়েভ এদিকে যাচ্ছে, ঠিক আছে, ওয়েভ কোন দিকে যাচ্ছে, ওয়েভ এদিকে যাচ্ছে, আর কণাগুলো কাঁপছে কোন দিকে, একবার আপ একবার ডাউন, ঠিক আছে। এখানে তোমাদের এটাকে ওই জন্য বলা হয় লম্বভাবে কাঁপে, মানে ওয়েভ যেদিকে যাচ্ছে, তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সঙ্গে লম্বভাবে কম্পিত হয়, ঠিক আছে, এভাবেও বলা হয় এটাকে।
ক্লিয়ার হচ্ছে আশা করি। চলো পরের প্রশ্ন, নিচের কোনটি ফিউশন বিক্রিয়ায় উপযোগী নয়? দেখো ফিউশন নিয়ে আমি আগের দিনও অনেকটা কথা এখানে বলেছিলাম, সেই জন্য এখানে আর বেশি বলবো না। জিনিস বলে দিই যেটা, সেটা হচ্ছে যে এই ফিউশনের মধ্যে ইউ আছে, ঠিক আছে, আর সানের মধ্যেও ইউ আছে। মনে রাখবে ফিউশন বিক্রিয়া কিন্তু সানে হয়। আর কোথায় কোথায় হয়? হাইড্রোজেন বোমায় কিন্তু ফিউশন হয়, হাইড্রোজেন বোমা। এটা কেন বললাম, নিচে দেখো হাইড্রোজেন লেখা আছে, হাইড্রোজেন বোমাতে কিন্তু কী হয়, এই ফিউশন হয়, ঠিক আছে। হাইড্রোজেন বোমাতে কিন্তু এই ফিউশন হয়, কিন্তু পারমাণবিক বোমায় কিন্তু ফিশন হয়। পারমাণবিক যে বোমা তাতে কী হয়, ফিশন হয়, ঠিক আছে। তো এখানে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের আইসোটোপ লেখা আছে, এক ABCতে হাইড্রোজেন আর হাইড্রোজেনের আইসোটোপ লেখা আছে, ঠিক আছে, বেসিক্যালি। তো হাইড্রোজেনের আইসোটোপ আর হাইড্রোজেন, এগুলো তো হাইড্রোজেন থেকে উৎপন্ন হয়, তো এগুলো তো অ্যান্সার এখানে নয়। অ্যান্সার কোনটা হবে? ইউরেনিয়াম অ্যান্সার হবে। ইউরেনিয়াম কিন্তু তোমাদের ফিশন বিক্রিয়াতে কাজে লাগে, ঠিক আছে, ফিউশন বিক্রিয়াতে কিন্তু কাজে লাগে। এখানে আর বেশি বকবক করছি না, পার্ট 1-এ ফিউশন এবং ফিশন নিয়ে অনেক কথা বলেছি, ঠিক আছে, তাহলে ভিডিওটা শুধু শুধু লম্বা হয়ে যাবে। চলো পরের প্রশ্নে যাবো আমরা। যদি কেউ চাও পার্ট 1 নিচে দেখো সায়েন্সের প্লেলিস্ট আছে, কমেন্টেও আছে, ডিসক্রিপশন বক্সেও আছে, তোমরা দেখে নাও, সুবিধা হবে। ওখানে দেখো জেনারেল সায়েন্স NTPC পার্ট 1 বলে আছে, ঠিক আছে। পরের প্রশ্নে চলো। এটা খুবই কমন কোশ্চেন্স, বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয়? আমরা সবাই জানি টাংস্টেন দিয়ে তৈরি হয়, কিন্তু আমরা যেটা জানি না সেটা কেন। টাংস্টেনের যে মেল্টিং পয়েন্টটা সেটা ভেরি হাই, সেটা হচ্ছে 3380 সেন্টিগ্রেড। এর যে মেল্টিং পয়েন্ট মানে গলনাঙ্ক, ঠিক আছে, সেটা কিন্তু অনেক বেশি, ভেরি হাই। এই জন্য টাংস্টেনকে কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। অক্সিডেশন হতে টাংস্টেনের অনেক সময় লাগে, মানে টাংস্টেন তীব্র টেম্পারেচারে কম ভাঙে, এত টেম্পারেচার দিলে তবে গলবে। আর আমাদের যে বাল্ব হয়, ঠিক আছে, আমাদের যে বাল্ব হয়, ঠিক আছে, যেটা গ্লো করে, সেই বাল্বের ভেতরে যে তার থাকে সেটা তো টাংস্টেন দিয়ে তৈরি হয় বলছি। এই যে টাংস্টেন দিয়ে তৈরি হচ্ছে বাল্বের ভেতরে, এখানে কত ডিগ্রি টেম্পারেচার উৎপন্ন হয় জানো? 2500 সেন্টিগ্রেড উৎপন্ন হয়। এবার এর থেকে এটার গলনাঙ্ক বেশি, এটা বেশি, সেই জন্য এটা এই টেম্পারেচারে গলে যায় না। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে যে ইলেকট্রনের চার্জ কত? ঠিক আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, এটা মাথা রাখবে, এটা কিন্তু ইলেকট্রনের চার্জ হয়। আচ্ছা, এবার আর একটা জিনিস তোমাদের বলি, যেটা হচ্ছে এই যে আর এটা কিন্তু নেগেটিভ চার্জ হয়, ঠিক আছে, এটা কিন্তু কী হয়, নেগেটিভ চার্জ হয়, কারণ ইলেকট্রনের চার্জ অলওয়েজ নেগেটিভ হয়, এটা কিন্তু একটু মাথায় রাখবে। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই ইলেকট্রনের চার্জের যে একক, তোমরা জানো হয়তো চার্জের যে একক সেটা সি কেন লেখা হয়, কারণ এটা হচ্ছে কুলম্ব হচ্ছে ওর ইউনিট, ঠিক আছে, কুলম্ব হচ্ছে ওর SI ইউনিট। এবার একটা কথা বলি, যদি বলা হয় যে 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকে, ঠিক আছে, 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন থাকে, এটা মনে রাখবে 6.25 ইন্টু 10⁻18 ইলেকট্রন থাকে, এতটি কি থাকে, ইলেকট্রন থাকে, ফর ইলেকট্রন, ঠিক আছে। 1 কুলম্ব চার্জে 1 ইলেকট্রনের চার্জ হচ্ছে এই, তাহলে 1 কুলম্ব চার্জে কতগুলো থাকে, এতগুলো থাকে। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এটা একটু বলে দাও, এটা অঙ্ক কোষও বার করা যায়, তোমাদের যখন প্রবাহিত করাবো তো অঙ্ক তো করাবো, তখন বলে দেবো নিউমেরিক্যালস, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু ফিরে এলাম, এর একটা কারণ আছে, অনেকের মধ্যে এই কনফিউশনটা তৈরি হয় যে এটা তোমরা হায়ার ফিজিক্স পড়লে পাবে, যে স্যার আমরা তো এখানে নেগেটিভ চার্জ বলছি, তাহলে এর সামনে তো নেগেটিভ সাইন দিয়ে আমাদের লেখা উচিত, তাই না? এটা তোমাদের মনে হতে পারে। রেলও হয়তো নেগেটিভ চার্জ বললে নেগেটিভ সাইন নিয়ে অ্যান্সার তোমাদের দেবে, ঠিক আছে। এইটা হয়তো সি, হয়তো পসিবল অ্যান্সার রেল নেবে, রেল, আমি বারবার বলছি রেল নেবে, বাট কারেক্ট অ্যান্সার কিন্তু পজিটিভ দিয়ে লেখা হয় না। ইলেকট্রনের যে চার্জ সেটা তুমি কোথাও পৃথিবীতে কোথাও তুমি মাইনাস সাইন দিয়ে এইভাবে তুমি চার্জ লিখতে কোথাও দেখবে না, ঠিক আছে, এইভাবে তুমি কোথাও দেখবে না। এর কারণ আছে, এর সিম্পলি একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমরা জানো যে চার্জ এটা কি, এটা হচ্ছে ম্যাগনিটিউড, মানে যার মান আর অভিমুখ আছে, এটা হচ্ছে মান, ঠিক আছে, এটা তো মান, চার্জের মান, ঠিক আছে, মানে ম্যাগনিটিউড বলা হয়, একে কী বলা হয়, একে ম্যাগনিটিউড বলা হয়, ম্যাগনিটিউড হচ্ছে টোটাল রেঞ্জ বোঝানো হয়। এটা তোমরা হয়তো, আমি এত কথা বলছি হয়তো তোমরা এই কঠিন শব্দগুলো হয়তো বুঝতে পারবে না, তো ম্যাগনিটিউড লেখার সময়
ম্যাগনিটিউড লেখার সময় এই মাইনাস সাইন দিয়ে লেখা হয় না, ঠিক আছে। তোমরা যখন নেগেটিভ ওয়ার্ক লিখবে, নেগেটিভ ওয়ার্ক আর পজিটিভ ওয়ার্ক হয় জানো, তো নেগেটিভ ওয়ার্কে কখনো তোমরা দেখবে না যে মাইনাস দিয়ে কিছু একটা ভ্যালু লেখা হচ্ছে। নেগেটিভ ওয়ার্ক মানে মাইনাস দিয়ে ভ্যালু কিন্তু লেখা হয় না। মাইনাস সাইনটা বুঝিয়ে দেয় এটা নেগেটিভ ওয়ার্ক হচ্ছে, কিন্তু ওয়ার্কের ভ্যালু মাইনাসে যায় না, ঠিক আছে। এটা হচ্ছে সাইন। এটা তোমরা খুব ডিটেলে যদি ফিজিক্স পড়ো তাহলে বুঝতে পারবে। তো আমার মতে অ্যান্সার এটাই হওয়া উচিত। হয়তো রেল এটা অ্যান্সার নিতে পারে, ঠিক আছে। এটা রেলে পড়ার প্রশ্ন এখন পর্যন্ত নয়, আর পড়লে হয়তো এরকম কনফিউশনভাবে দেবেও না। চলো পরের প্রশ্ন। বলছে বস্তু, এটা পতন হবে, ঠিক আছে। বস্তু পতনের গতি তোমাদের বলছে কিসের ওপর নির্ভর করে? উচ্চতা, ওজন, আকার, বায়ুর ঘনত্ব। অনলি ডি। বলছে অল, বোথ, এ অ্যান্ড বি বোথ, আর 4 নম্বর বলছে নান। এটা অ্যান্সার হবে তোমাদের অল, সব কিছুর ওপরেই নির্ভর করে, ঠিক আছে। এটা অ্যান্সার হবে। উচ্চতার উপর নির্ভর করে, কত হাইট থেকে? এটা পৃথিবীতে, যেখানে বায়ু নেই সেখানে নয়, পৃথিবীতে, ঠিক আছে। পৃথিবীতে যে বস্তু পতনের গতি সেটা এইগুলোর ওপর নির্ভর করে, ঠিক আছে। বায়ুর বাঁধার ওপর নির্ভর করে, বস্তুর কতটা ওজন আছে, হালকা দিলে সেটা তোমাদের কি হবে? ডেফিনেটলি হালকা দিলে সেটা ধীরে ধীরে নামবে, আর ভারী দিলে সেটা খুব দ্রুত নামবে। উচ্চতার উপর নির্ভর করে, কত উচ্চতাকে ফেলছো সেটাও নির্ভর করে, এছাড়াও ওজনের ওপর তো নির্ভর করে, ঠিক আছে। আকার কেন? তুমি যত চওড়া বস্তু দেবে, আর যদি একটা পিন পয়েন্ট করা বস্তুকে দাও, ঠিক আছে, যার মাথায় এরকম কিলক আছে, তাহলে এটা ধীরে পড়বে, এটা ধীরে ধীরে পড়বে, আর এটা হচ্ছে স্পিডে পড়বে, মোর স্পিড, ঠিক আছে, আরও স্পিডে কিন্তু এটা পড়বে। ওকে, তো আকারের উপরে নির্ভর করে। তো কারেক্ট আনসার উইল বি দিস। এবার তোমাদের যদি বলে যে বায়ুশূন্য স্থানে বস্তু পতনের গতি কিসের উপর নির্ভর করে, তখন বায়ুর ঘনত্বটা তোমার ডেফিনেটলি কাটবে, কিন্তু ওপরেরগুলো নিয়ে কনফিউশন পড়বে। মনে রাখবে, বায়ুশূন্য স্থানে বস্তু পতনের গতি কিন্তু এগুলোর ওপর নির্ভর করে না, ঠিক আছে। বায়ু শূন্য স্থানে বস্তু পতনের গতি কিন্তু এগুলোর উপর নির্ভর করে না। এর কারণ আছে, কারণ একটা পালক, ঠিক আছে, একটা পালক সেটা যে সময়ে নিচে পড়বে, ঠিক আছে। একটা গাড়িকেও ফেলে দিলে সেম টাইমেও কিন্তু নিচে পড়বে। এর কারণ এদের ওপর সমান মাত্রায় জি কাজ করে। কি কাজ করে? জি এর ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি 10 লিখতে যাচ্ছিলাম কারণ আমরা রাউন্ড ফিগারে 10 নেই। দুটোই কিন্তু সমান টাইমে নিচে পড়বে বায়ুশূন্য স্থানে, ঠিক আছে। তো মেনলি এটা বায়ুর ঘনত্বের ওপরে নির্ভর করে, এছাড়াও বস্তুর আকার, পতন ইত্যাদির উপর নির্ভর করে। যখন কারণ বায়ু, দেখো বেসিক্যালি কী হয় বলে দিই, এই যে যখন চওড়া জিনিসকে তুমি নিচ্ছ, তখন বায়ু এর উপর বেশি বাধা প্রয়োগ করতে পারে। যেখানে এরকম মানে ছোঁচালো মুখযুক্ত কিছুকে নিলে, খুবই তীক্ষ্ণ মুখযুক্ত কিছুকে নিলে সেখানে বাধা কম প্রয়োগ হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। সো এই আকারের উপর তখন নির্ভরশীল হয়। বাকি গেলেও ক্ষেত্রে যেহেতু বায়ু নেই, তখন আর এগুলোর উপর কোনো প্রভাব পড়ছে না। ওকে, ক্লিয়ার। চলো পরের প্রশ্ন। প্রশ্নে যাওয়ার আগে আমাদের এই ইনফরমেশনগুলো একটু নেওয়ার দরকার। কোপারনিকাসের আইনের ওপর বা লয়ের ওপর তোমাদের পরের প্রশ্ন রয়েছে, সেটা একটু বলে দিই। দেখো, এই সূর্য থেকে আমাদের পৃথিবীর এই যে ডিস্ট্যান্স, ঠিক আছে, এটা কিন্তু ভ্যারি করে। অর্থাৎ আমরা জানি যে গ্রীষ্মকালে বা শীতকালে দূরত্ব ভ্যারি করে, ঠিক আছে। কখনো 15 কোটি 20 লক্ষ, কখনো 14 কোটি 70 লক্ষ হয়ে যায়, ঠিক আছে, আমরা জানি। তো এই ব্যাপারটাকে বুঝতে হবে। দেখো, পৃথিবী সূর্যের চারিদিকে যে কক্ষপথে ঘোরে সেটা কিন্তু তোমাদের বৃত্তাকার নয়। বৃত্তাকার হলে তো এই ডিস্ট্যান্সটা, এই যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কমা বাড়া করতো না, ঠিক আছে। সেটা কিন্তু উপবৃত্তাকার। ক্লিয়ার হয়েছে? সেটা কি? সেটা হচ্ছে উপবৃত্তাকার। তো এটাই হচ্ছে কোপারনিকাসের যে তোমাদের প্ল্যানেটগুলো পৃথিবী সূর্যের চারিদিকে কীভাবে ঘুরছে তার যে প্রথম যে ল ছিল, তার প্রথম ল এটাই লেখা ছিল যে কক্ষপথগুলো কী হয়? উপবৃত্তাকার হয়, ঠিক আছে, উপবৃত্তাকার হয়। একে বলা হয় ইলিপ্টিক্যাল। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা প্রথম যেটা উনি বলেছিলেন, ঠিক আছে। নেক্সট যেটা উনি বলেছিলেন সেটা হচ্ছে যে এই যে উপবৃত্তাকার হলো, তার মানে পৃথিবী ঘুরছে সূর্যের চারিদিকে, ঠিক আছে। যেমন আমি পৃথিবী দিয়ে দেখাচ্ছি, জাস্ট ঘুরছে, ঠিক আছে, এইভাবে ঘুরছে। এই যে ঘুরছে, সমান সময়ের ব্যবধানে সমান এরিয়াও প্রদক্ষিণ করে। কি বললাম? সমান সময়ের ব্যবধানে, এটা ইম্পর্টেন্ট, সমান সময়ের ব্যবধানে সমান এরিয়া যায়, সমান এরিয়া সুইপ করে। এটাই লেখা ছিল বিশেষ করে, সুইপ করে, ঠিক আছে। সুইপ করে বলতে কি?
সমান এরিয়া যাচ্ছে, অর্থাৎ ধরো 1 সেকেন্ডে ও সামথিং স্কোয়ার মিটার গেল, তাহলে পরের 1 সেকেন্ডে ও ওই স্কোয়ার মিটারই যাবে। ঠিক আছে, 1 সেকেন্ডে যদি x স্কোয়ার মিটার যায়, পরের তোমাদের 1 সেকেন্ডে ও x স্কোয়ার মিটারই কিন্তু কী করবে, ও পাক খাবে। অর্থাৎ যতটুকু এই 1 সেকেন্ডে যাচ্ছে, পরের 1 সেকেন্ডে ততটুকু এরিয়াই যাবে, সোজা ভাষায় বলতে গেলে। ঠিক আছে, দেখো আমি একটা কথা বলি, এগুলো একটু জটিল, একটু বোঝার চেষ্টা করবে, তা নাহলে কিন্তু আরও জটিল লাগবে। আমি যতটা সহজ করে পারছি বোঝাচ্ছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা এই যে লাস্ট পয়েন্ট যেটা 1, 2 and 3, থার্ড পয়েন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই যে পৃথিবী কতটা টাইমে প্রদক্ষিণ করবে, ঠিক আছে, অরবিটাল পিরিয়ড বলা হয় একে। ঠিক আছে, প্রদক্ষিণ সময়, প্রদক্ষিণ কি বললাম, প্রদক্ষিণ সময়। ঠিক আছে, প্রদক্ষিণ সময়। ওকে, এটা মাথায় রাখো, প্রদক্ষিণ সময়। এটা যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, বড় হাতের টি দিয়ে, সেটা এই প্রদক্ষিণ সময়ের স্কোয়ার, প্রদক্ষিণ সময়ের কি স্কোয়ার, প্রদক্ষিণ সময়ের স্কোয়ার, পয়েন্ট টু বি নোটেড, সেটা সমানুপাতিক হবে কার সাথে, এই যে এ ডিস্টেন্স, এই এ ডিস্টেন্সের সাথে। এ ডিস্টেন্স কোনটা, এইটা হচ্ছে এ ডিস্টেন্স, দিস ইজ এ ডিস্টেন্স, দিস ইজ এ ডিস্টেন্স। ঠিক আছে, এই যে এ ডিস্টেন্স, এই এ ডিস্টেন্সের কিউবের সাথে সমানুপাতিক হবে। এইটা হচ্ছে কোপারনিকাসের থার্ড ল। এই যে এ, এই একে কি বলা হয় জানো, একে বলা হয় উপপ্রধান কক্ষপথ, উপপ্রধান অক্ষ, কক্ষপথ নয় অক্ষ, উপপ্রধান অক্ষ। ঠিক আছে, দেখো আমাদের এই যে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্তের না দুই টাইপের রেডিয়াস হয়, একটা হচ্ছে মেজর রেডিয়াস, যেমন আমি যদি এখানে এক্স লিখি, এই এক্স থেকে এই ওয়াই পর্যন্ত, ঠিক আছে, এই যে এই বিন্দু থেকে টোটাল এই বিন্দু, এই পুরোটা হচ্ছে এক্স ওয়াই, এটাকে আমরা বলবো প্রধান অক্ষ। আর এই দিক থেকে এদিকে, এখান থেকে এইটা, এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলবো মাইনর অক্ষ বা অপ্রধান অক্ষ। ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা কি বলবো, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো অপ্রধান অক্ষ। যদি এঁকেও দিই বেটার বুঝতে পারবে, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, ইয়েস, যদি এঁকে দিই তাহলে তোমরা হয়তো বেটার বুঝতে পারবে। এই যে এইটার কথা বলছি, এই যে এইটা, ঠিক আছে, এইটার কথা বলছি। এই যে দেখো সূর্যের উপর দিয়ে যেটা আছে, সবুজ কালারটার কথা বলছি। ঠিক আছে, যদি এখানে আমি একটু নামও দিয়ে দিই বেটার বুঝতে পারবে। বোঝাচ্ছি এর কারণ হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় পড়ে যায় তোমাদের জন্য। এটা হচ্ছে তোমাদের পি, এটা হচ্ছে তোমাদের কিউ। এই যে পি কিউ, এ হচ্ছে এক্স ওয়াই, এ হচ্ছে কি এক্স ওয়াই, আর এই যে পি কিউ, এটা হচ্ছে অপ্রধান অক্ষ। ঠিক আছে, অপ্রধান অক্ষ। ঠিক আছে, অপ্রধান অক্ষ। এই যে অপ্রধান অক্ষ, এর কথা বলা হচ্ছে না, যে প্রধান অক্ষ, সেই প্রধান অক্ষকে দুটো পার্টে ভাগ করা যায়, এখান থেকে এইটুকু এ, এখান থেকে এইটুকু এ। তো প্রধান অক্ষকে আমরা লিখব বেসিক্যালি 2a, এই প্রধান অক্ষর ভ্যালু কী হবে 2a, সেই 2a কে হাফ করলে আমরা এ পাই। তো এ হচ্ছে উপপ্রধান অক্ষ, এই উপপ্রধান অক্ষের কিউবের সাথে সমানুপাতিক হবে প্রদক্ষিণের সময়, প্রদক্ষিণের সময় স্কোয়ার, প্রদক্ষিণের সময় স্কোয়ার উপপ্রধান অক্ষের কিউবের সাথে সমানুপাতিক হবে। বোঝাতে পারলাম আমি এই পুরো ব্যাপারটা? যদি কেউ না বুঝতে পারে আরেকবার এই জায়গাটা দেখে নিও, বারবার বললে টাইম তোমাদেরই নষ্ট হবে। চলো এবার আমরা প্রশ্নে যাব। কি বলেছে এইবার পড়ো। বলছে নিচের কোনটি গ্রহীয় বস্তুর জন্য কেপলারের নিয়ম বলে, আচ্ছা ওটা কেপলারের নিয়ম, কোপারনিকাস বলেছিলাম, রিয়েল সরি ফর দ্যাট, ওটা কেপলারের নিয়মগুলি সঠিক নয়। ঠিক আছে, এটা কেপলার নট কোপারনিকাস, রিয়েল সরি ফর দ্যাট, যদি আমি কোপারনিকাস বলতে থাকি রিয়েল সরি, আমার হয়ে যায়। তো কেপলারের নিয়মগুলো, ঠিক আছে, তো নিচের কোনটি কেপলারের নিয়মগুলির ক্ষেত্রে সঠিক নয়। ঠিক আছে, নিচের কোনটি সঠিক নয়। দেখো, একটি গ্রহের কক্ষপথ একটি উপবৃত্তাকার, যেখানে সূর্য দুটি প্রকাশের একটিতে অবস্থান করে। একটু আগে বললাম এটা যদি পৃথিবী হয়, এটা যদি সূর্য হয়, ঠিক আছে, দেখো এই চারপাশে প্রদক্ষিণ করছে পৃথিবী, এর চারপাশে প্রদক্ষিণ করছে। ঠিক আছে, তো একটা কেন্দ্রে কে রয়েছে, সূর্য রয়েছে, আটটা কেন্দ্রে কে রয়েছে, পৃথিবী রয়েছে, ক্লিয়ার রয়েছে। এবং এই কক্ষপথটা কি টোটালি উপবৃত্তাকার, এটা তো আমাদের সঠিক, এটা তো আমাদের কারেক্ট, ঠিক। ঠিক আছে, এখানে বলেছে ঠিক নয় কোনটা বার করতে বলেছে। নেক্সট বলেছে একটি রেখাংশ যা একটি গ্রহ সূর্যকে সংযুক্ত করে, মানে এই রেখাংশটার কথা বলছে বেসিক্যালি, মানে এর কথা বলছে, এই যে এ, আমি তোমাদের বলেছিলাম আগের বার এ। ঠিক আছে, সেটা সমান সময়ের ব্যবধানে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এটা আগে লিখেও দিয়েছি যে সমান সময়ের ব্যবধানে সেটা সমান ক্ষেত্রফল কী করছে, সুইপ করছে বা অতিক্রম করছে। ঠিক আছে, এটাও তো আমাদের ঠিক। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে যে
কক্ষপথের সময়ের বর্গ তার উপপ্রধান অক্ষের মানের সাথে উপপ্রধান অক্ষের ঘনের সাথে সমানুপাতিক। ঠিক আছে, একটু আগে বলেছি টাইমের স্কোয়ার সেটা কিন্তু এর কিউবের সাথে সমানুপাতিক হবে। ঠিক আছে, এটাও কারেক্ট, ঠিক একটু আগে সব বুঝিয়ে দিয়েছি। তাহলে ঠিক নয় কোনটা? নির্ঘাত, ডি অপশান ঠিক নয়, এটাই এখানে অ্যান্সার হবে। এটা তো বেঠিক, নট কারেক্ট। ঠিক আছে, নট কারেক্ট। কি ঠিক আছে, এইটা যে কক্ষপথের সময় গ্রহটির ভরের ওপর নির্ভর করে, গ্রহটির ভরের ওপর নির্ভর করে না। ঠিক আছে, কক্ষপথের সময় কার ওপর নির্ভর করে? এইখানে রেখা যে এই গ অপশানে কক্ষপথের সময় লেখা রয়েছে। বেসিক্যালি এই ক, খ আর গই হচ্ছে কেপলারের 3টে নিয়ম ছিল প্ল্যানেটারি মোশনের, এটাকে বলা হয় গ্রহীয় গতির মতবাদ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলছি যে রকেট কোন সংরক্ষণ নীতির ওপর কাজ করে? দেখো, রকেটের যে জ্বালানি থাকে সেটা নিচে পুশ করে, জ্বালানিটা নিচে পুষ্ট হয় আর রকেট উপরে পুষ্ট হয়। ঠিক আছে, এটা হচ্ছে ভরবেগের যে নিত্যতা সূত্র, ঠিক আছে, কনজারভেশন অফ মোমেন্টাম, তার উপর বেস করে রকেট কাজ করে। ঠিক আছে, রকেটের যে টোটাল ভর আর বেগ সেটা এই যে গ্যাস আছে এর যে প্রক্ষেপণ বেগ তার সাথে সমানুপাতিক হয় এবং রকেট কিন্তু উপর দিকে যায়। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে সময়ের একটি ফাংশন হিসাবে রেফারেন্স ফ্রেমের তুলনায় একটি বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলা হয়? মানে ধরো এখানে একটা তোমার বাড়ি আছে, সেটা স্টেবল আছে, এটাকে আমরা বলবো রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম মানে কি? যেটা রেফারেন্সে অবস্থান পরিবর্তন করতে বলা হচ্ছে। আর সামনে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে একটা গাড়ি এই জায়গায় দাঁড়িয়েছিল। ঠিক আছে, সে কিন্তু তার অবস্থান পরিবর্তন করলো। সে কী করলো? তো অবস্থান পরিবর্তন করলো, গাড়িটা এদিকে মুভ করলো। ঠিক আছে, এদিকে মুভ করলো, এটা হচ্ছে তোমাদের বাড়ি, এটা হচ্ছে বাড়ি। ঠিক আছে, গাড়িটা কী করলো? অবস্থান চেঞ্জ করলো। এইটা হচ্ছে রেফারেন্স ফ্রেম। এই যে বাড়িটা আছে, এই বাড়িটা হচ্ছে কি? রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, আর এই রেফারেন্স ফ্রেম মানে কি? এটা স্থির, এর সাপেক্ষে এই গাড়িটা কিন্তু কী করছে? মুভ করছে, অবস্থান পরিবর্তন করছে। এই যে লেখা আছে, এটা সময়ের ফাংশন হিসাবে হচ্ছে, অর্থাৎ সে অবস্থান পরিবর্তন করছে, ধরো কয়েক কিলোমিটার অবস্থান পরিবর্তন করছে 1 মিনিটে। ঠিক আছে, অর্থাৎ 1 মিনিটে সে 1 কিমি পথ যায়, এই হারে সে অবস্থান পরিবর্তন করছে। এটাকে আমরা কী বলি? বেগ বলি। ঠিক আছে, তো কোশ্চেনটাকে জাস্ট ঘুরিয়ে দিয়েছে আর কিচ্ছু না, একটু ভারী ভারী শব্দ লিখে দিয়েছে। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে, এটা ভালো প্রশ্ন, 2017 প্রশ্ন। সমতল রাস্তার ওপর একটি গাড়ি ধ্রুব ত্বরণে চললে, ধ্রুব শব্দের অর্থ কি? স্থির। ঠিক আছে, স্থির ত্বরণে চললে কি বলা যায়? যে গাড়ির ত্বরণ শূন্য, বেগ শূন্য, ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, বেগ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। দেখো একটা জিনিস বলি, এখানে প্রথম বলছে সমতল রাস্তা। ঠিক আছে, সমতল রাস্তার ওপরে একটি গাড়ি যদি একই দিকে চলে, এই একই দিকে কথাটা লিখে দিতে হবে, তবেই বেগ শূন্য হবে। একই দিকে বেগ পরিবর্তিত হবে না, একই দিকে চলে গাড়িটা যদি একই দিকে চলে। পয়েন্ট অফ নোটে সমতল রাস্তা বলতে এখানে হয়তো রাস্তার একই দিকে রয়েছে, ডিরেকশনটা একদিকে রয়েছে, সেইটা বোঝাচ্ছে। মানে রাস্তার কোনো দিকে কোনো বাঁক নেই, এইটা বোঝাতে চাইছে হয়তো। বোঝাতে পারলাম আমি? সমতল রাস্তা বলতে কী বোঝাতে চাইছে? একই দিকে চলছে, এইভাবে হয়তো সমতল রাস্তাটার কথা বলতে চাইছে। তো প্রশ্ন এরকম ছিল, আমি এরকমই নিয়ে নিয়েছি। তবে ফিজিক্সের নিয়ম অনুযায়ী মনে রাখবে, বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। বেগ কি? একটা ভেক্টর রাশি। যেহেতু এটা একটা ভেক্টর রাশি, তার মানে এর মান যেমন আছে তেমন এর কিন্তু দিকও আছে, মান এবং দিক বোথ আছে। ফলে দিকের পরিবর্তন হলেও আমরা বুঝবো বেগ পরিবর্তন হচ্ছে, আবার মানের পরিবর্তন হলেও আমরা বুঝবো বেগ পরিবর্তন হচ্ছে, আবার দুটোর পরিবর্তন হলেই আমরা বুঝবো বেগের পরিবর্তন ঘটছে। ঠিক আছে, ধরো কোনো গাড়ি উত্তর দিকে যাচ্ছিলো, সে যদি দক্ষিণ দিকে বাঁকে, তার মানে সে কিন্তু দিক পরিবর্তন করছে, অতএব তার কিন্তু বেগেরও পরিবর্তন হবে, এটা আমরা ধরে নিই। ক্লিয়ার হয়েছে আশা করি? ইয়েস আর নো বলো। ওকে, তার মানে এবার এখানে দেখো, এখানে কি বলেছে? ধ্রুব ত্বরণে চলছে, মানে ত্বরণ স্থির, ত্বরণ পরিবর্তন হচ্ছে না। আগে যদি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ হয়, এখনও কিন্তু ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ গাড়িটার বেগ কিন্তু ডেফিনেটলি আছে, বেগ আছে। বেগ কি আছে? বেগ আছে, কিন্তু ত্বরণ চেঞ্জ হচ্ছে না। তাহলে কী হবে? এটা গাড়ির ত্বরণ কী হবে? দেখো, ত্বরণ চেঞ্জ হচ্ছে এখানে। দেখো পয়েন্ট টু বি নোটেড, এখানে কি বলছে, অর্থাৎ ভালো করে বোঝো। তার মানে কি? তার মানে হচ্ছে, ধরো প্রথমে গাড়িটা 1 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, ধরো গাড়িটা কী হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। ঠিক আছে, পরবর্তীকালে গাড়িটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে, তার পরবর্তীকালে গাড়িটা 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তার মানে বেসিক্যালি এখানে কী হচ্ছে, কেউ দেখতে পাচ্ছ কিনা জানি না,
বা এখানে ধরো 0 মিটার/সেকেন্ড বেগে চলছিল, মানে গাড়িটা স্থির ছিল, সেখান থেকে 1 সেকেন্ডে গাড়িটা 1 মিটার/সেকেন্ড গেল, তারপর গাড়িটা তার বেগ 2 মিটার/সেকেন্ড করলো, তাহলে এখান থেকে এইটুকুতে ত্বরণ কি চেঞ্জ হলো? তখন 1 মিটার/সেকেন্ড স্কোয়ার চেঞ্জ হলো। বেগ কি চেঞ্জ, আবার ত্বরণ এখানে কি চেঞ্জ হলো? 1 মিটার/সেকেন্ড স্কোয়ার চেঞ্জ হলো। 1 মিটার/সেকেন্ড থেকে 2 মিটার/সেকেন্ড হচ্ছে বেগ, তার মানে ত্বরণ বৃদ্ধি হচ্ছে কতটা? 1 মিটার/সেকেন্ড বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ দেখো প্রতি সেকেন্ডের হারে ত্বরণ কিন্তু ধ্রুবক আকারে রয়েছে, কিন্তু বেগ দেখো বৃদ্ধি হচ্ছে। ঠিক আছে, তো এখানে কারেক্ট আনসার কী হবে? বেগ ক্রমাগত কিন্তু পরিবর্তন হচ্ছে। যারা এটা বুঝতে পারলে না, হয়তো আমি একটু জটিল করে বুঝিয়েছি, আরেকবার বলে দিই, ভালো করে বুঝে নাও। ধরো প্রথমে গাড়িটা স্থির অবস্থায় ছিল, দাঁড়িয়েছিল, স্থির। ঠিক আছে, গাড়িটা কী হচ্ছে? দাঁড়িয়েছিল। ওকে, ক্লিয়ার হয়েছে? এবার আমরা ত্বরণ কাকে বলি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, তাই না? ত্বরণ কাকে বলা হয়? ত্বরণ বলতে কী বোঝো? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। তো ত্বরণ কিন্তু শূন্য নয়, কারণ ত্বরণ দেখো 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ কিন্তু আছে, কিন্তু ত্বরণ ধ্রুবক অবস্থায় আছে, অর্থাৎ ত্বরণ একই আছে, স্থির অবস্থায় আছে। ত্বরণ স্থির, কিন্তু বেগ বাড়ছে। কেন? প্রথমে 0 ছিল, তারপর 1 মিটার/সেকেন্ড হলো, তারপর 2 মিটার/সেকেন্ড হলো। তার মানে কি? স্থির সময়ের ব্যবধানে বা একই সময়ের ব্যবধানে দেখো বেগ বেড়েই চলেছে। তার মানে কেন? কারণ ত্বরণ একই হারে বাড়ছে। ওই একই হারে বাড়ছে, এটাকে ধ্রুব ত্বরণ বলা হয়েছে। ত্বরণ স্থির, কিন্তু বেগ কিন্তু বেড়ে চলেছে। ক্লিয়ার হয়েছে আশা করি? কারণ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, 1 মিটার/সেকেন্ড স্কোয়ার এখানে অ্যাড হতে যাচ্ছে, সহজ ভাষায় বলতে গেলে। তো এইটা তোমাদের অ্যান্সার হবে। বেগ ক্রমাগত কী হচ্ছে? পরিবর্তন হবে। এটা খুব গুড কোশ্চেন্স। চলো পরের প্রশ্ন। এটা নিয়েও বেশি বকবক করবো না, যেহেতু আগের ভিডিওতে পরেই দিয়েছি। নিউটনের প্রথম গতিসূত্রের অন্য নাম কি? সেটা হচ্ছে জড়তার সূত্র, যাকে বলা হয় ল অফ ইনারশিয়া। ঠিক আছে, ল অফ ইনারশিয়া। দেখো তুমি স্থির অবস্থায় আছো, তোমার হচ্ছে স্থিতিজাড্য চলছে। ঠিক আছে, স্থিতিজাড্য চলছে, এই জাড্যকেই জড়তা বলা হয়। ঠিক আছে, আর কোনো গাড়ি জোরে চলছে, তাহলে তার কী আছে? তার আছে গতি জড়তা বা গতি জাড্য। ঠিক আছে, এই ল অফ ইনারশিয়া মানে জাড্যের সূত্র বা জড়তা সূত্র বলা হয় নিউটনের প্রথম গতিসূত্রকে। ঠিক আছে, আমি তোমাদের আগের দিনও বলেছিলাম এটা। চলো পরের প্রশ্নে চলো। যদি কারোর ডিটেলস দরকার হয়, ফার্স্ট ভিডিওতে আছে, প্লিজ দেখে নাও ওটা। পরের প্রশ্ন কি বলছে? বলছে নিচের কোন নিউটনের গতিসূত্রটি ব্যাখ্যা করে যে একটি বল দেয়ালে ছুঁড়ে মারলে তার দেয়ালে আঘাত করে ফিরে আসে? তোমাদের একটা ছবি রেখেছি, দেখতে পাচ্ছ এই বলটা এই পয়েন্ট দিয়ে ছোঁড়া হচ্ছে এবং এই দেয়ালে এখানে আঘাত করছে, করার পর এটা রিভার্ট ব্যাক করে এদিকে ফিরে আসছে। তো বল যখন দেয়ালে আঘাত করে, মানে বল দেয়ালের ওপর কী করে? বল প্রয়োগ করে। বেসিক্যালি কী করে? বল প্রয়োগ করে। বল প্রয়োগ করছে। ঠিক আছে, বল প্রয়োগ করে, তখন দেয়ালও বলের ওপর একটা কী করে? সমান এবং আনুপাতিক হারে আরেকটা বল প্রয়োগ করে। অর্থাৎ বেসিক্যালি এটা ক্রিয়া প্রতিক্রিয়ার ব্যাপার। ক্রিয়া প্রতিক্রিয়া। তো ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের কোন গতিসূত্রে পাওয়া যায়? আমরা জানি, জাস্ট এ মিনিট। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া নিউটনের কোন গতিসূত্রে পাওয়া যায়? থার্ড গতিসূত্রে পাওয়া যায়। ঠিক আছে, তৃতীয় গতিসূত্র অনুযায়ী। তো কারেক্ট অ্যান্সার বি হোয়াট? ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন, টেবিলের ওপর রাখা বইয়ের স্তূপ নড়ে না কারণ? দেখো টেবিলের ওপর যখন একটা বইয়ের স্তূপ এখানে রাখা হয়েছে, সাপোজ ধরো এটা একটা টেবিল, এর ওপর ধরো কতগুলো বইয়ের স্তূপকে এখানে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে রেখে দেওয়া হয়েছে। তো এই বইয়ের স্তূপটা নড়বে না কেন? ধরো একটা বই এখানে রাখা আছে বেসিক্যালি। ওকে, তো এটা নড়বে না কেন? এই যে বইটা রাখা হয়েছে, এই বইটা নড়বে না কেন? এই বইটা নড়বে না কারণ এখানে যে জাড্য কাজ করছে সেটা হচ্ছে স্থিতিজাড্য কাজ করছে। ঠিক আছে, স্থির বস্তু বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকতে চায়। ঠিক আছে, সেটা হচ্ছে স্থিতিজাড্যের প্রমাণ। স্থিতিজাড্যকে কী বলি? জড়তা বলি আমরা, ইনারশিয়া। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার ইনারশিয়া। পরের প্রশ্নে চলো। কোনটি ভেক্টর রাশি নয়? ঠিক আছে, কোনটা ভেক্টর রাশি নয় বলেছে। দেখো এখানে গতি রয়েছে, গতি মানে হচ্ছে স্পিড। মনে রাখবে গতি মানে কিন্তু বেগ নয়, স্পিড। বাই তোমাদের ইম্পালস রয়েছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমাদের স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমাদের ভেক্টর রাশি। স্কেলার রাশিকে ভেক্টর দিয়ে ভাগ করলে নট ডিফাইন্ড আসে। কি আসে? নট ডিফাইন্ড আসে, মানে ভাগ করা যায় না বেসিক্যালি। ঠিক আছে, এটা মাথা রাখবে। এবং ইভেন এটাও মনে রাখবে যে ভেক্টরকেও ভেক্টর দিয়ে ভাগ করলে সেই রেজাল্ট পাওয়া যায় না। তো ভেক্টরকে ভেক্টর দিয়ে ভাগ করে, নট ডিফাইন্ড তো নয়, বাট ভেক্টরকে ভেক্টর দিয়েও ভাগ করা যায় না, এটা বলা হয় ফিজিক্সে। ঠিক আছে, সো এটা তোমাদের অ্যান্সার হবে, এটা কিন্তু নট ডিফাইন্ড হবে, মানে এটাতে কোনো রাশি আসবেই না বেসিক্যালি। নেক্সট হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এটা একটা বল, তো বল তো ভেক্টর রাশি হয়। ঠিক আছে, এটা তো 0 দেবে,
মানে 0 মানে নট ডিফাইন্ড দেবে, ঠিক আছে। বল তো ভেক্টর রাশি হয়। বিদ্যুৎ প্রবাহ, ইলেকট্রিক কারেন্ট, দেখো ইলেকট্রিক কারেন্টের কিন্তু মান প্লাস দিক দুটোই আছে, তৎসত্ত্বেও কিন্তু এটা স্কেলার রাশি, এটা মনে রাখবে একটু। এমন একটা জিনিস যেটার মান এবং দিক উভয় থাকা সত্ত্বেও এটা কিন্তু স্কেলার রাশি, তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, ঠিক আছে। স্থানচ্যুতি, সরি এটা রাইট কেন মারলাম, এটা কারেক্ট অ্যান্সার। স্থানচ্যুতি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, এটাকে সরণও বলা হয় বা সরণ, সরণ কিন্তু ভেক্টর রাশি, এটা কিন্তু কি ভেক্টর রাশি, ভেক্টর। তো কারেক্ট অ্যান্সার উইল বি হোয়াট, বিদ্যুৎ প্রবাহ। এটা মান আর দিক থাকা সত্ত্বেও স্কেলার রাশি। কেন বলা স্কেলার রাশি, দেখো তোমরা যখন 11-12 আসো, যদি কেউ পড়ে থাকো তাহলে জানো যে ভেক্টরের যোগ গুণ হয়, ঠিক আছে, যোগ গুণ বিয়োগ হয়। তো এই যে ভেক্টরের যে যোগ হয় সেই অ্যাডিশনের নিয়মটাকে ফলো করে না কারেন্ট, সেই জন্য এটাকে ভেক্টর রাশি বলা হয় না, স্কেলারে ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার উইল বি দিস, এটা ভালো প্রশ্ন। আচ্ছা পরেরটায় চলো। পরেরটা দেখো বলছে নিচের কোনটি ভেক্টর রাশি নয়। দেখো শক্তি, শক্তি মানে হচ্ছে এনার্জি, এনার্জি কিন্তু একটা স্কেলার রাশি, ঠিক আছে। এনার্জি মনে রাখবে, এনার্জি, পাওয়ার, আমি কতগুলো লিখে দিচ্ছি, এগুলো মনে রাখবে, তাহলে বাকিগুলো হচ্ছে ভেক্টর রাশি, এটা মনে রাখবে, ঠিক আছে। এনার্জি, পাওয়ার, যেমন তোমাদের ডিস্ট্যান্স, ডিস্ট্যান্স মানে দূরত্ব, ঠিক আছে, দূরত্ব, যেমন তোমাদের টাইম মানে সময়, যেমন তোমাদের পাওয়ার তো লিখিয়েছি, ইলেকট্রিক চার্জ, একটু আগে যেটা বললাম ইসি বলে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, যেমন তোমাদের তাপমাত্রা, টেম্পারেচার, যেমন তোমাদের ঘনত্ব, ঠিক আছে, এগুলো সব কিন্তু স্কেলার রাশি। তো কারেক্ট আনসার উইল বি দিস, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে স্কেলার, এগুলো সব কি তোমাদের স্কেলার, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে টর্ক। আচ্ছা টর্ক কি, টর্ক, টর্ক হচ্ছে কোনো একটা, ধরো জিনিস আছে, মানে একটা দণ্ড আছে, তার চারপাশে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, ঠিক আছে, তার চারপাশে একটা বস্তুকে ঘোরানো হচ্ছে, এই ক্ষেত্রে যে বলটাকে প্রয়োগ করা সেটাকে আমরা বলি টর্ক, ঠিক আছে। টর্ক হচ্ছে বেসিক্যালি এমন একটা বল যেটা কি করে, যেটা কোনো বস্তুকে টুইস্ট করায় বা ঘোরায়, এটাকে আমরা টর্ক বলি, ঠিক আছে। টর্কের যদি ফর্মুলা জানতে চাও সেটা হচ্ছে RF sin থিটা, ঠিক আছে, এটাই জাস্ট জেনে রাখো, তর্কের থেকে প্রশ্ন আসবে না। RF sin থিটা হচ্ছে টর্কের ফর্মুলা হয়, ঠিক আছে, এটুকু জানলেই হবে। আর টর্ক কিন্তু ভেক্টর রাশি। স্থানচ্যুতি মানে সরণ, সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। ত্বরণ কিন্তু ভেক্টর রাশি, আমরা সবাই জানি। ত্বরণ, মন্দন এগুলো সবই কী হয়, ভেক্টর রাশি। ত্বরণ বা মন্দন যাই বলো না কেন, এগুলো সবই ভেক্টর রাশি, ঠিক আছে। তো দোজ আর ভেক্টরস, ভেক বলে লিখে দিলাম, আর দিস ইজ স্কেলার। ওকে, চলো পরের প্রশ্নে যাবো আমরা। খুব জেনারেল প্রশ্ন, একটি মিথ্যা শনাক্তকারী যন্ত্রকে কি বলা হয়, আমরা জানি পলিগ্রাফ বলা হয়, ঠিক আছে, এটা একটু মনে রেখো, এটাকে কি বলা হয়, পলিগ্রাফ বলা হয়। নেক্সট প্রশ্নে চলো। বলছে একটা বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দেশ করার জন্য কোন যন্ত্রকে ব্যবহার করি, অ্যান্সার হবে তোমাদের অ্যামিটারকে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে, কাকে ব্যবহার করা, অ্যামিটারকে। দেখো গ্যালভানোমিটার, অ্যামিটার আর সেম, বাট বর্তমানে অ্যামিটারকেই ব্যবহার করা হয়, বোথ দুজনের কার্যাবলী সেমই হয়, ঠিক আছে। ডিটেক্ট করে, কি ডিটেক্ট করে, কারেন্ট ডিটেক্ট করে, ঠিক আছে। আচ্ছা এই রিওস্ট্যাট কি করে, রিওস্ট্যাট হচ্ছে অনেকগুলো তোমাদের রোধ, এটা হচ্ছে R1, এটা ধরো R2, অনেকগুলো রোধকে এমনভাবে রাখা হয় যাতে সেটা কারেন্টের ফ্লোকে কন্ট্রোল করতে পারে। তা রিওস্ট্যাট হচ্ছে যন্ত্র যেটা কি করে, তড়িৎ প্রবাহকে কন্ট্রোল করে, কতটা তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহকে কি করে, কন্ট্রোল করে, কন্ট্রোল করে বাই ইউজিং রেজিস্ট্যান্স, ঠিক আছে, রেজিস্ট্যান্সকে ব্যবহার করে, রোধকে ব্যবহার করে তড়িৎকে কী করে, কন্ট্রোল করে, এটা হচ্ছে রিওস্ট্যাট। আর এ কী করে, অ্যামিটার কী করে, দিককে নির্দেশ করে, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড, কন্ট্রোল করতে পারে না, দিককে নির্দেশ করে। ভোল্ট মিটার লিখেছে নাকি ভোল্টামিটার লিখেছে, ভোল্ট মিটার, ভোল্ট মিটার কী করে, হচ্ছে ভোল্ট ডিটেক্ট করে, মানে বিভব পার্থক্যকে ডিটেক্ট করে, বিভব পার্থক্য, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের বলেছিলাম ভোল্টামিটার, এটা আমি আগের দিনও মনে হয় বলেছিলাম, জানি না প্রশ্ন রিপিট হচ্ছে কিনা, দেখো তো একবার। ভোল্টামিটার, ভোল্টামিটার হচ্ছে কি, এটা হচ্ছে তোমাদের যে বিয়োজন বিক্রিয়ায় ইলেকট্রোলাইসিস হয়, তড়িৎ বিয়োজন হয়, তড়িৎ, ঠিক আছে, যে তড়িৎ বিয়োজন হয় সেই তড়িৎ বিয়োজনে কিন্তু এই ভোল্টামিটার ব্যবহার করা হয়। এটা হচ্ছে ইলেকট্রিক চার্জকে ডিটেক্ট করে, এটা কি করে, ইলেকট্রিক চার্জ ডিটেক্ট করে, ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন। বলছে বাতাসের শক্তি ও গতিবেগ নিচের কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, আমরা জানি অ্যানিমোমিটারের সাহায্যে মাপা হয়। ল্যাক্টোমিটার কি, আগের দিন বলেছিলাম দুধে কতটা জল আছে, ঠিক আছে, দুধে কতটা জল আছে সেটাকে নির্ণয় করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে। স্পিডোমিটার, গাড়ির স্পিড মাপা হয়, গাড়ির কতটা স্পিডে আছে, গাড়ির স্পিড, ওকে। এটা হচ্ছে বাতাসের স্পিড, এটা দিতে প্রশ্ন দিয়েছে, বাতাসের স্পিড, একটু স্পিডে লিখছি যেহেতু বেশিবার বলবো না। থার্মোমিটার তো টেম্পারেচার মাপে, ঠিক আছে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার।
পরেরটা চলো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে 1 নিউটন বল দ্বারা 1 সেকেন্ডে 1 কেজি ভরকে, আচ্ছা এইটা তোমাদের 63 দাগ হবে, রিয়েলি সরি ফর দ্যাট, ঠিক আছে, এটা 63 দাগ হবে। ওকে, এটা অ্যাকচুয়ালি 42 দাগে ছিল, আমি স্কিপ করে তোমাদের অন্য একটা 42 দাগ নিয়ে নিয়েছিলাম যাতে অঙ্কগুলোকে একসাথে করাতে পারি। এবার কতগুলো অঙ্ক আসবে, ঠিক আছে। তো 1 নিউটন বল দ্বারা 1 সেকেন্ডে 1 কেজি ভরকে কত গতি দেওয়া যেতে পারে, ঠিক আছে। সিম্পল অঙ্কটা করতে অনেক মাথা খারাপ হয়ে যেতে পারে। দেখো, বল বলতে কি বোঝায় সেটা আমাকে বুঝতে হবে। বল বলতে বোঝায় ভর, তার সঙ্গে যদি আমরা ত্বরণকে গুণ করি, ঠিক আছে। তো এখানে গতি বলতে বেসিক্যালি ত্বরণকেই বোঝাতে চাইছে। গতি বলতে কি, ত্বরণকে বেসিক্যালি বোঝাতে চাইছে। ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো বলো, ঠিক আছে। তো এবার আমরা কি করব, দেখো, বল ইকুয়াল টু হোয়াট? বল মানে হচ্ছে ফোর্স, তার মানে নিউটন। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে। আর নিউটন বলতে কি বোঝায়? নিউটন বলতে এটাই বোঝাবে, ভর ইন্টু ত্বরণ। তার মানে 1 নিউটন বলতে কি বোঝাবে? 1 নিউটন বলতে বোঝাবে 1 কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এই তো বোঝাবে। 1 নিউটন মানে বল, 1 নিউটন মানে 1 বল ধরে নাও, তাহলে 1 ভার ইন্টু 1 ত্বরণ হবে। 1 ভর মানে 1 কেজি, ভরের একক কেজি, আর 1 ত্বরণ মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি এখানে 1টা দেইনি, 1 মিটার, চলো তোমাদের জন্য তাও লিখে দিচ্ছি, ঠিক আছে। 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের একক। 1 ত্বরণ মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এর থেকে ভালো করে কীভাবে বোঝাবো বলো? আর এখানে দেখো ভর দেওয়া আছে কত আমাদের, 1 কেজি ভর। নিউটনের মানে এইটা লিখলাম আমরা, এখানে ভর আবার 1 কেজি দেওয়া রয়েছে, ঠিক আছে। তো তোমাদের ত্বরণ বার করতে বলেছে, তো এই কেজি কেজি কেটে যাচ্ছে, এখানে তাহলে কী রয়েছে, 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটাই হবে তোমাদের ত্বরণ। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1 কেজি 1 নিউটন মানেই তো এইটা, সো এইটাই আমাদের অ্যান্সার হওয়া উচিত ছিল। না করে অ্যান্সার দেওয়া যেত, জাস্ট করে দিলাম। এখানে তোমাদের অ্যান্সার কী হবে, এইটা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা কিন্তু এইভাবে লেখা যায়, 1 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। এখানে কিছু নেই, মানে এখানে ইনটু আছে, ইনটু করলে টু দি পাওয়ার -2 হয়ে যাবে, ঠিক আছে। এটাকে এইভাবে লেখা যায়। হয়েছে ক্লিয়ার? ছোটো ছোটো করে অঙ্ক তোমাদের করাবো, খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক, যেগুলো রেলের পরীক্ষা এনটিপিসিতে পড়তে পারে। গ্রুপ ডিতে এত লো লেভেলের অঙ্ক পড়ে না, বাট এটাও অনেকের কাছে হাই লেভেল লাগবে, ঠিক আছে, কারণ অনেকদিন প্র্যাকটিস হয় না, তাই না। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলছে যে দ্য ভেলোসিটি অফ এ ওয়েভ ইজ ফ্রিকোয়েন্সি এফ অ্যান্ড ওয়েভ লেন্থ এত। এটার মানে কি বলতে চাইছি বলে দিই, হয়তো আমি ইংলিশে রেখেছি বলে অসুবিধা হতে পারে। বলছে একটা তরঙ্গ, ওয়েভ মানে তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গের গতিবেগ কত হবে, তরঙ্গের গতিবেগ কত যদি তার ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি মানে কি, কম্পাঙ্ক, যদি তার ফ্রিকোয়েন্সি হয় এফ, আর ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য যদি হয় হচ্ছে তোমাদের, তো এখানে এই পুরোটা তোমাদের এখানে দেওয়া রয়েছে। তো কিভাবে করব এটাকে, দেখো আমরা জানি যে, যদি কেউ না জানো তো জেনে রাখো, সেটা হচ্ছে ধরো এই ওপরটাকে, এটাকে বলে ক্রেস্ট। এটাকে কি বলা, এই যে এই পয়েন্টটা, ধরো এখানে আমি একটা এক্স পয়েন্ট দিচ্ছি, এখানে একটা ওয়াই পয়েন্ট দিচ্ছি। এই এক্স আর ওয়াইকে কী বলা হয়, এক্স আর ওয়াইকে বলা হয় ক্রেস্ট। এক্স ওয়াইকে না, এক্স অ্যান্ড ওয়াইকে, ঠিক আছে, এক্স অ্যান্ড ওয়াইকে কী বলা হয়, ক্রেস্ট, CREST, কী বলা হয়, ক্রেস্ট, ঠিক আছে। আর যে ডাউন, এটাকে বলা হয় ট্রাপ। এই যে ডাউন, এটাকে ধরো পি পয়েন্ট দিলাম, এটাকে কী বলবো, এটাকে আমি বলবো ট্রাপ, ঠিক আছে, TROUGH, এটাকে আমি বলবো ট্রাপ। ক্রেস্টের বাংলা হচ্ছে, তুমি বলতে পারো যে চড়াই উতরাই বলে না, ক্রেস্টকে বলে চড়াই, ঠিক আছে। আর এটাকে হচ্ছে অবনমন, অবনমন অর্থাৎ নিচে নেমে গেছে এমন। তো দুটো মনে রাখবে, এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, দুটো পাশাপাশি অবস্থিত ক্রেস্টের মধ্যেকার যে ডিস্ট্যান্স, ঠিক আছে, দুটো পাশাপাশি অবস্থিত এই যে ক্রেস্ট, এদের মধ্যেকার যে ডিস্ট্যান্স, এটাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। বা দুটো পাশাপাশি অবস্থিত ট্রাফের মধ্যে যে ডিস্ট্যান্স, তাকেও আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। মানে যে কোনো একটাকে তুমি নিতে পারো, অর্থাৎ সিমিলার দুটো পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্ট্যান্স, তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার হলো? ইয়েস আর নো বলো। মানে এটাও আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে এখানে প্রকাশ করা হয়েছে গ্রিক একটা অক্ষর দিয়ে, এটাও আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। এটাও একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটাও একটা তরঙ্গ, এই যে তরঙ্গ দৈর্ঘ্য গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তো এইটা হচ্ছে তোমাদের বলতে চাওয়া হয়েছে, এটা হচ্ছে বলা হয়েছে, ওকে। এবার তোমাদের এখানে প্রশ্নটা কী দিয়েছে, প্রশ্নটা বলছে ভেলোসিটি বার করো, ভি বার করো। দেখো ভি এর যে ভ্যালু হয় সেটা হচ্ছে এই দুটোর গুণফল হয়, তার মানে বি অপশান উইল বি কারেক্ট, ঠিক আছে। ভি এর যে ভ্যালু হয় সেটা হচ্ছে
তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। এটা মনে রাখবে যে গতিবেগ, এখানে গতি ইকুয়াল টু কী হয়, দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। এইটা মনে রাখবে, এত কিছু তো মাথা থাকবে না, তো এইটা মাথায় রাখবে, দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। ওয়েভের যে গতিবেগ সেটা হয় দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। হয়েছে ক্লিয়ার? ওকে, চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, এ ওয়েভ হ্যাজ এ ফ্রিকোয়েন্সি অফ 50 হার্টস। ঠিক আছে, একটা ওয়েভের যে ফ্রিকোয়েন্সি সেটা কত তোমাদের 50 হার্টস। জাস্ট আ মিনিট, ইয়েস। তারপর কি বলছে, একটা ওয়েভের ফ্রিকোয়েন্সি কত 50 হার্টস, মানে কম্পাঙ্ক কত বলেছে 50 হার্টস। দেখো আমি অঙ্কটাকে করে দিচ্ছি, বুঝবে ভালো করে। এবং স্পিড অর্থাৎ ভেলোসিটি, ঠিক আছে, গতিবেগ কত বলা আছে 36 মিটার পার সেকেন্ড বলা আছে। ঠিক আছে, তারপর কি বলছে, তাহলে তার ওয়েভ লেন্থ কত। তো আমি একটু আগেই তোমাদের বললাম যে ভি ইকুয়াল টু হোয়াট, ভি ইকুয়াল টু তোমাদের দৈর্ঘ্য মানে তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। ঠিক আছে, তো ভি এর ভ্যালু এখানে কত দেওয়া রয়েছে 36 দেওয়া রয়েছে, দৈর্ঘ্য তো বার করতে বলেছে। ঠিক আছে, আর কম্পাঙ্ক দেওয়া আছে তোমাদের কত 50, কম্পাঙ্ক দেওয়া আছে তোমাদের কত 50। জাস্ট এটাকে ক্যালকুলেট করো, অ্যান্সার বার করো। ঠিক আছে, দেখো এই যে 50, এই 50 মানে কি 5 ইন্টু 10, রাইট। এই 50 মানে কি 5 ইন্টু 10, মানে 36কে তুমি 5 দিয়ে ভাগ করো, তারপর আবার 10 দিয়ে ভাগ করে দাও, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কখনো 36কে 50 দিয়ে ভাগ করতে যাবে না। বা একটা কাজ করতে পারো, আরে চলো দরকার নেই ওসব কিছু করার, ডায়েট করে দাও। ঠিক আছে, তো এটা কত হবে তোমাদের, এটা হবে তোমাদের 5 7 35 অর্থাৎ 7.2। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কী হবে তোমাদের 7.2, এই যে ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ জাস্ট যে ফর্মুলাটা আমি তোমাদের বলেছি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই তোমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। তো টোটাল 65টা প্রশ্ন তোমাদের আজকে ছিল। কালকেই আমি তোমাদের ক্লাস দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। এবং কালকে তোমাদের 66 দাগ থেকে 150 বা 200 দাগ অবধি করিয়ে দেবো টোটাল। ঠিক আছে, কারণ সামনে পরীক্ষা আছে। ওকে, থ্যাংক ইউ।